ছোটবেলায় মানে এক খালামণির সাথে ঢাকায় আসছিলাম। হুম। মানে দূর সম্পর্কের খালামণি হয়তোবা, আমি সঠিক মনে নেই। তো ওনার সাথে ঢাকা আসার পরে ছাদে মানে ওনার বকা দিছিল আমারে। তো বকা দেওয়ার পরে ভয়ে ছাদে উঠে গেছি। আচ্ছা, এখান থেকে আমি যদি একটু আপনার ফ্যামিলির কথা জানতে চাই, যে আম, আপনার পরিবারটাকে আপনি কেমন দেখেছেন? বাবা কি করতো, বা ভাই বোন, ফ্যামিলি কেমন ছিল? এই খালামণির সাথে আসার আগের গল্পটা একটু মানে শুনি। বাবার ধানের মিল ছিল। রাইস মিল? জি, রাইস মিল ছিল। রাইস মিলে কি কাজ করতো নাকি নিজেরই মিল ছিল? একটু স্মরণ নেই। রাইস মিল দেখেছেন আপনি নিজের জি, চোখে? কি করতো ওখানে? ধান? ধান, আটা, গম এগুলা এগুলো কি ভাঙতো নাকি হ্যাঁ হ্যাঁ। শুকাইতো নাকি? না না, ভাঙতো। চাতাল চেনেন? চাতাল? চাতালের নাম শুনেছেন? না চাতালে কি হয় জানেন? চাতালে হলো ধান শুকানো হয়। না, শুকাইতো না, মানে আটা গম মানে ভাঙতো? বেটে। হুম। আচ্ছা, তাহলে মানে রাইস মিল। এটাকে আপনি নিশ্চিত না যেখানে কাজ করতো নাকি বাবার নিজের ছিল? এটা না, নিশ্চিত না? নিশ্চিত ওকে। না। মানে জমি জমা কিছু ছিল হ্যাঁ, জমি আমাদের যে বাড়ির সাথে একটা দুইটা জমি ছিল। আপনাদের নিজেদের? জি, আর আচ্ছা। একটা বাগান ছিল, সুপারি নারকেল গাছ, তারপরে কিছু ফল গাছ আর কি, এগুলা ছিল বাগানের পাশে। ওকে। আর ঘর থেকে বের হলে একটা বড় একটা কাঁঠাল গাছ ছিল, আর বলবড়ি গাছ ছিল, বড় বড় বড়িগুলা আছে বড় না? বড় বড়ই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মিষ্টি আচ্ছা। বড়িগুলা, ওইগুলা ছিল বাড়ির পাশে। ভাই বোন কেউ ছিল আপনার? ভাই বোন, হ্যাঁ, অতটুকু স্মরণে, কিন্তু এটা স্মরণ আছে একটা ভাইয়া মাদ্রাসা পড়তো। আপনার এক ভাই মাদ্রাসায় পড়তো। জি, সে বড় না ছোট আপনার? বড়। বড় ছিল। ছোট ছিলাম। তো এই যে খালার সঙ্গে আপনাকে দিয়ে পাঠিয়েছে, এটা কি কোনো মানে আসার আগে কিছু বলেছে যে তুমি এখন থেকে ঢাকাতেই থাকবে, বা ওই বাসাতে যাচ্ছ, ওখানে ওনারাই না, তোমাকে দেখাশোনা? এরকম কিছু বলে নাই। উনি আমাদের বাড়িতে গেছে, বাড়িতে আসার পরে ওই উনার নিজের বাড়িতে খালাম, উনি বাড়িতে ফার্স্টে আনছে। আনার পরে উনাদের বাড়িটা আবার অনেক বড়, না, মানে কিন্তু সেটার আগে আমার একটু জানা দরকার যে আপনার মার কাছ থেকে, যেহেতু আপনি বলতেছেন আপনি একটাই মাত্র মেয়ে ছিলেন, জি, তাই না? তো আপনার মার কাছ থেকে একটাই মেয়ে ছিলেন নাকি আরো মেয়ে ছিল? আপনার বোন ছিল? আমার মনে নাই। এটা মনে নাই। জি না। আপনার দেখা মতো আর কেউ ছিল না? না। ওকে। এমন হতে পারে হয়তো বড় ছিল, বিয়ে হয়ে গেছে, বা অন্য কেউ থাকলেও হ্যাঁ থাকতে পারে। সেটাই। ওকে। তো তার মানে যেটা আমি বুঝতে পারছি, এরকম কি অভাবের কথা মনে পড়ে? ছোটবেলায় খুব অভাব ছিল এরকম কোনো কিছু? অভাব ছিল না, মানে আমরা কখনো কারো থেকে কিছু মানে যে খুঁজে খাবো এরকম ইয়ে ছিল না। আমাদের একটা বড় ঘর ছিল, আরেকটা ঘরও ছিল আপনার এই যে টিনের ঘর, মানে চারিদিক দিয়ে টিন, আর উপরে হচ্ছে সিমেন্টের টিনের ইয়ে ছিল, উপরে চাল সিমেন্টেড? ছিল। সিমেন্টের টিনের চাল? হ্যাঁ। আর আচ্ছা। বড় ঘর ছিল, ওইখানে দুই তিনটা রুম ছিল। বড় ঘর, দুটো তিনটে রুম? জি। তাহলে অবস্থা তো খারাপ ছিল না যে আপনাকে কাজে দিবে বা এরকম না। কোনো কিছু? আর বাড়ির পাশে রাস্তা, আর তারপর একটা পুকুরও ছিল। আচ্ছা। হ্যাঁ, পুকুরের পাশে আবার অনেক বড় বড় তুলা গাছ, বাঁশ গাছ, কবরস্থান ছিল। শিমুল গাছ? মানে শিমুল তুলা হ্যাঁ গাছ? হ্যাঁ, বড়, অনেক বড়। আচ্ছা। তো যেটা আমার জানার ছিল, যে খালার সঙ্গে যে আপনাকে দিল, আপনাকে কি বলে দিয়েছিল আপনার মা? কি বলে দিয়েছে জানি না, উনি আমাকে বলছে আমার মানে ওরে আমি কদিনের জন্য নিয়ে যাই, আমি ঢাকায় যাবো। তো তো আবার আসার সময় নিয়ে আসবো যখন চলে আসি। তো উনি আমাকে নিয়ে আসছে, আনার উনি কি আপন খালা ছিলেন আপনার? না, মনে হয় না যে আপন তো আপন খালা খালা না ছিল। হলে এরকম একটা ছোট মেয়েকে দিয়ে দিবে কারোর সঙ্গে আপনার মা? এইটাই মানে কেন দিচ্ছে আমি এটাই ভাবি সবসময় আসার যে সময় বাবার সঙ্গে দেখা হয়েছে নাকি না, মনে নাই? না, বাবার সাথে দেখা হয়নি। এর আগে কখনো ঢাকায় আমি এসেছেন? যখন চলে আসতেছি আম্মু আমাকে অনেক দূর পর্যন্ত হাইটা আগায় দিয়ে গেছে। আচ্ছা, তো এর আগে কি ঢাকায় কখনো আসছেন? না, এই ফার্স্ট। এই প্রথম আপনি ঢাকায় হ্যাঁ। আসতেছেন? আর আমি তখনও ছোটবেলায় গাড়িতে উঠতে অনেক ভয় পেতাম। কিভাবে আসছিলেন মনে আছে হ্যাঁ, গাড়িতে চড়ে? বাসে করে আসছি। ফার্স্টে বাস স্ট্যান্ড রিক্সা দিয়ে আসছি, আসে পরে ওইখান থেকে বাসে উঠছে। বাসে উঠে? বাসে উঠে বাসে থেকে নামার পরে আবার সিএনজি দিয়ে এই যে মোয়াখালী থেকে হারিয়ে গেছে। আচ্ছা, তো বাস থেকে যে আপনি বাসে করে যে আসছিলেন, কতক্ষণে আসছিলেন? অনেক টাইম লাগছে, রাত হয়ে গেছে আস্তে আস্তে। আশেপাশের একটু যদি বলি, যেই বাড়ি থেকে আসতেছেন সেটা আপনার বাবার বাড়ি, জি। নানার বাড়ি, আশেপাশে পরিচিত এরকম কোনো এলাকা? আমাদের বাড়ি থেকে মনে করেন মাঝখানে অনেকগুলা জমি, জমির মানে একটা বিশাল বড় বাড়ি ছিল, ওটাকে মানে বাগান বাড়ি বলতো হুম। বা ভূতের বাড়ি এরকম একটা কিছু বলতো। কারণ অনেক গাছ ছিল, হুম। অনেক ভয়ঙ্করের মতো বাড়িটা ছিল। অনেক বড় বড় মানে মানে ঘর ছিল এখানে। হুম। ওইখান থেকে আবার অনেক মানুষকে ওই বাড়ির থেকে খাবার দাবার দিত, এমনকি বলুন যে ওই বাড়ির থেকে আমার দাদি বুড়া ছিল তো, হুম। ওনাকেও রোজার সময় খাবার পাঠাইতো ওই মানে বাড়ি। দাদিকে খাবার দেওয়া হতো, ওই বাড়ির লোকজন দিত? হ্যাঁ, আচ্ছা। ওনারা খাবার দিত এই প্রায়শই। বাড়িটা আপনার বাড়ি থেকে কত দূর ছিল? 4-5টা জমি পরেই? হ্যাঁ হ্যাঁ, এরকম
বিশাল বড় জমি অনেকগুলা ছিল, এই জমি দিয়ে মাঝখান দিয়ে হাইটা মানে যাওয়া। জঙ্গল বাড়ি বা ভূতের বাড়ি বলতো লোকজন, হ্যাঁ, ছোটবেলায় আপনারা এরকম শুনেছেন? আমরা ছোটবেলায় ওইখান থেকে অনেক বড়ি মানে টোকাইতে যেতাম, আম টোকাইতে যেতাম, তেঁতুল টোকাইতে যেতাম। ও, ওখানে মানুষজন থাকতো নিশ্চয়ই? থাকতো খুব কম, খুব কিন্তু কম। অনেক ঘর ছিল, ভয়ে অনেকে যাইতো না। আচ্ছা, যেগুলো কি পাকা ঘর, মানে ভাঙাচোরা এরকম দুয়ার কোনো? দুয়ার গুলো অনেক পাকা, আর আচ্ছা, এমনিতে বড় ঘর। এখানে আপনার নানুর বাড়ি কোথায় ছিল? নানুর বাড়ি আরো দূরে। নানুর বাড়ি থেকে দাদুর বাড়ি কতটুকু দূরে? রিক্সা দিয়ে যাওয়া লাগতো। রিক্সা দিয়ে যাওয়া জি। লাগতো। আচ্ছা, আর আমি রিক্সাতে উঠতে অনেক ভয় পাইতাম, তো আম্মু আমাকে জোর করে ধরে নিয়ে যেত। তারপরে আমার ভয় পাওয়ার জন্য মানে অনেক সময় হাইটাও নিয়ে যেত। ওকে। তখন নানা আমাকে অনেক আদর করতো, নানা ছিল মনে আছে, নানা অনেক আদর করতো। নিয়ে গেলে নানা যখন ওই যে রোজার সময় মসজিদে হইতো না, মানে ওই যে কথা বলে না রোজার শেষের দিকে, হুম, ওইটাতে বসতো। পরে আমি দেখা করতাম, ওই যে খাবার দিতে যেত, তখন আমিও সাথে যেতাম। ইতেকাফ যেটাকে বলে। জি। হুম, পরে আমাকে খেজুর দিত, জিলাপি দিত, মানে কথা বলতেন এমনি আদর করে মুছে রুছে দিত আর কি এখানে। আমার নানা বাড়ির অবস্থাও ভালো। নানাদেরও 3টা ঘর ছিল, একটা রান্নাঘর মানে সবকিছু রাখার জন্য, আর 2টা বড় বড় ঘর ছিল, আচ্ছা, উঁচা উঁচা, মানে পাকা করার মতো ঘর ছিল। আর নানা অনেক গৃহস্থী করতো, মানে মিষ্টি কুমড়া, তারপরে এমনি অনেক কাঁচা মরিচ, মানে অনেক সবজি অনেক সবজি করতো। চাষ করতেন। জি। আচ্ছা, নানা নানার নাম মনে আছে? না, ওদের কারো নাম মনে নেই। আচ্ছা, বাবার নাম কি? বাবার নাম আনসার আলী। আনসার আলী। জি। মায়ের নাম? আমার নাম খায়রুন্নেসা। খায়রুন্নেসা। আপনার নাম হচ্ছে শানু। জি। আপনার যে ভাইটা ছিল সে ভাইয়ের নাম কি ছিল? মনে নাই। ভাইয়ের নাম মনে নাই, শুধু মা আর বাবার নাম মনে আছে। এছাড়া আর অন্য কারো নাম? অন্য কারো নাম মনে নেই, মানে সবাই বলতো যে আগে মানে ওই 2টা নামই স্মরণ আছে আমার। আপনার একটা হিডেন ক্লু আছে আপনার শরীরে, সেটা জি। আপনাকে আমি এখন বলতে নিষেধ করবো। এটা কি আপনার মা কিংবা বাবা জানে? তো আমি ছোটবেলা থেকে এটা আমার। আচ্ছা, এখানে যে শব্দটা উনি উচ্চারণ করেছে উনি বলেই ফেলেছে কোথায় আছে, আমি শব্দটা মিউট করে দিচ্ছি। তো এটা ছোটবেলা থেকেই ছিল। জি। আচ্ছা, কারণ আপনার মার জানার কথা এটা। আর আমি যেখানে দেখতে পাচ্ছি ফর্মে আপনার দুটো এলাকার নাম মনে আছে, নানুর বাড়ির এলাকার। নানুর বাড়ি শশিয়া, হ্যাঁ, আর নিজের বাপের বাড়ির নাম ছোট পটিয়া। এটা কি ছোট পটিয়াই হবে আপনি নিজে? পটিয়াই আমি মানে সবসময় বলতাম ছোট পটিয়া। আবার অনেকে বলতো যে ছোট পটিয়াও আছে, বড় পটিয়াও আছে। মানে আমার বাপেরটা হচ্ছে ছোট পটিয়া, মানে আমাদের এলাকার এলাকার নাম হচ্ছে ছোট ছোট পটিয়া, পটিয়া। আর নানুর বাড়ি হচ্ছে শশিয়াতে। শশিয়া। তো এই ছোট পটিয়াতে গিয়ে আপনার বাবার নাম ধরে জিজ্ঞেস করলেই পাওয়ার কথা, তাই না, আনসার আলীকে? জি। আচ্ছা, ওনার পেশা ছিল? ধানের মিল ছিল। ধানের মিলে কাজ করতেন বা ধানের মিল ছিল ওনার? উনি আবার ওই যে মানে শীতকাল আসলে খেজুরের রস পাড়তো, খেজুর গাছে যে পাকা পাকা খেজুর ওইগুলো পাড়ে নিয়ে আসতো, মাছ ধরতো রাতে। হুম, এই মনে আছে একবার অনেক বড় একটা শোল মাছ ধরে আনছিল রাতে, আমরা দেখে অনেক খুশি হয়ে গেছিলাম। আচ্ছা। তো আমি এখানে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, এই শশিয়া পটিয়া কোন জেলায় আছে আমরা জানি না, এটা ওদের এলাকার নাম, গ্রামের নাম, যাই বলি না কেন। আম, এটা ধরে যদি আপনারা আগান তাহলে আমাদের মনে হয় যে এই জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। আর তো আমার নানুর বাড়ি তো মানে মেইন রোড ছিল, অনেক বড় বাজার ছিল নানুর বাড়ির পাশে, অনেক বড় বাজারটা ছিল, স্কুল কলেজ এগুলা ছিল। আর তারপরে ওইখান থেকে একটা কাঁচা রাস্তা আছে, ওইখান দিয়ে আমরা নামতাম। হুম, একটা ব্রিজ আছে নানুর বাড়িতে ঢুকাতে, বড় ব্রিজ মেন রোডে। তখন ওইখান থেকে আমরা নিচে যখন নামতাম, এই খাল আছে একটা অনেক বড় খাল, ওইখানে অনেক মাছ ধরতো মানুষে। আপনি যে জায়গাটায় আছেন, যে আপনি রাগ করে যে বাসায় নিয়ে এসছে, সে বাসার সাথে রাগারাগি হয়েছে, কোনো একটা কথা কাটাকাটি মানে হয়েছে, হ্যাঁ, আমাকে একটা থাপ্পড় মারছিল। রাগ করে আপনি ছাদে উঠে গেছেন। হ্যাঁ, তারপর অনেক কি রাত হয়েছে? ছিল তো ওইখান থেকে, মানে বিকেলে উঠছি তো সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে, তখন ওইখানে উপরে একটা মহিলা থাকে। তখন আমাকে বলছে যে তুমি দাঁড়ায় আছো কেন, সন্ধ্যা হয়ে যেতেছে, যাও, ছাদে রাত্রে থাকে না। হুম, পরে আমি নেমে গেছি, আমি অনেক আস্তে আস্তে নামছি যেন আমার পায়ের শব্দ কেউ না পায়। মানে ভাবছি যে যদি আবার আমাকে মারে, ওই ভয়টা ভিতরে ছিল আর কি। হুম, পরে আস্তে আস্তে ওইখান থেকে নামার পরে আমি বের হয়ে গেছি রাস্তায়। রাস্তায় আমার তখন আমার হাতে 10 টাকা ছিল। আচ্ছা, ওই মানে ভাবছিলাম যে একটা চিপস কিনবো, তো ওখান থেকে বের হয়ে গেছি। ওইখান থেকে বের হলে একটা মসজিদ আছে, আবার হুম, মসজিদে একটা লোক, মানে অন্ধ লোক, হুম, ওখানে কাপড় চোপড় বিক্রি করতো উনি। ওকে, মসজিদের পাশে কাপড় চোপড় বিক্রি করতো, ওই আশেপাশে দোকান ছিল, অনেক দূরে ছিল। ওইখান থেকে হাঁটতে হাঁটতে একটা চিপস কিনছি, পরে আবার মানে এক গলি থেকে আরেক গলি গেছি, তো আর মানে বাসা চিনি নেই, রাত হয়ে গেছে যে, হুম, এই জন্য আর চিনতে পারি নাই, তারপর? ছোট ছিলাম।
পরে হাঁটতে হাঁটতে আবার অনেক দূর পর্যন্ত চলে গেছি, এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পরে হাঁটতেছি একটা মানে নীরব জায়গায়, একটা বয়স্ক একটা মহিলা ওইখান দিয়ে যাইতেছে। যাওয়ার পরে মানে ভয় পাইতেছি তো, উনার হাত দিয়ে ধরছে। উনি আবার ভয় পেয়ে গেছে, এই তুই কে, আমার হাত ধরছিস কি লেগা? হুম, আমি বলছি আমি না হারাই গেছি, মানে আমি যেখান থেকে হারাই গেছি এখানে মনে হয় বেশি দূর না, কাছাকাছি আর কি। হুম, কাছাকাছি হইব। তো পরে বলতেছে যে আমার হাত ধরছিস কি লেগা? আমি বলছি আমি তো হারাই গেছি, বাসা থেকে বের হয়ে গেছি। হুম, তো বলছে আচ্ছা চল আমার সাথে চল, মাইক দিয়ে লাস করলে তোরে দিয়ে দেবো, হুম, আর না পাইলে আমার কাছে থাকবি। হুম, পর নিয়ে গেছে উনি, আবার ওই যে বাসায় কাজ করতো ওইখান থেকে মনে হয় খাবার নিয়ে গেছে, হুম। ওইখান থেকে খাবার টাবার খাওয়া আমাকে শোয়াই দিছে। তো আমি বলতেছি আমারই তো খাওয়া দাওয়া করতে কষ্ট হয়, আমার ছেলে মেয়ে নেই, তো আমি যে বাসায় কাজ করি ওই বাসায় আমি তোর দিয়ে দেবো। আমার কাজের লোক হিসেবে থাকবে। হ্যাঁ, হুম, বলতেছে দিয়ে দেবো। তো আমি আর কিছু বলিনি। উনি আমাকে সকালে উঠাইছে, মুখ টুক ধোয়াইছে, পাউরুটি না কি একটা খাওয়াইছে। হুম। খাওয়ানোর পরে আমি হাঁটতেছি হাঁটতেছি, আমি ভাবতেছি যে আমি কাজ করবো না, মানে ওকে ওনাকে আমার ভালো লাগে না, আমি ওনার থেকে চলে যাবো। আচ্ছা। পরে মানে উনি হাঁটতেছে, মানে উনি অনেক স্পিডে হাঁটতেছে। তো আমি ভাব দুইটা গলি ছিল, আরেকটা গলি দিয়ে আমি দৌড় দিচ্ছিলাম। মানে ওনার পেছন থেকে চলে গেছেন, জি, তারপর? ওনার এখান থেকে চলে গেছি। পরে হাঁটতে 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 আপনার এই যে এই যে মহাখালী এই যে ফ্লাইওভারটা আছে না, হুম, ওইখানে নিচেই একটা মহিলা বসে আছে, আম নিয়ে, কাঁচা আম নিয়ে বসে আছে। তো আমি বলছি আমাকে একটা আম দেন। কয় না, তোর কাছে টাকা আছে? কাঁচা আম কিনতে হলে তো টাকা লাগে। হুম, বলছি না, আমি তো কালকে হারাই গেছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। হুম, তো মহিলা আমাকে গাড়ি গায়, ধর আম খা। হুম, পরে শক্ত করে আমার হাতটা ধরে রাখছে। ধরার পরে অনেক লোকজন আসছে, মানে এ নিয়ে যাবো ওই নিয়ে যাবো। হুম। তারপরে ওই মহিলা বলতেছে না আমি ওরে কারো দিব না, আমার মেয়ে যে বাসায় থাকে ওনার মেয়ে নাই, আমি হ্যারে দিমু। আচ্ছা। হ্যাঁ, আমার কাছে একটা মেয়ের খোঁজ করছিল। হুম, তো পরে উনাকে মনে হয় খবর দিছে, খবর দেওয়ার পরে উনি আসছে। আসার পরে উনি আমাকে নিয়ে গেছে, হুম। চিপস একটা কিনে দিয়ে আমার বাসায় নিয়ে গেছে। উনি রিক্সা দিয়েও যায়নি, সোজা পথেও যায়নি, উনি মানে আমার মানে অনেক চিপাগুলি দিয়ে বস্তি দিয়ে মানে নিয়ে গেছে, মানে আমি যেন আবার না চিনা বাসা থেকে বের হয়ে না আসতে পারি। পর নিয়ে যাওয়ার পরে 2 দিন রাখছে, রাখার পরে উনি আমাকে দেশে পাঠিয়ে দিছে। মানে আমার যে খালা ছিল, হুম। উনি আমাকে দেশে মানে দেশে পাঠাইছে যাতে করে আপনাকে কেউ না নিতে পারে। না হুম। নিতে পারে, এটাই। হ্যাঁ, ওনার দেশে পাঠাইছে। ওনার হ্যাঁ, দেশের বাড়ি কোথায়? কুমিল্লা কুমি- গরিপুর। কুমিল্লা গৌরীপুরে পাঠিয়েছে আপনাকে, তারপর? জি। পরে ওইখান থেকে মনে হয় 10-12 দিন পরে আবার উনি ঢাকায় আনছে। আচ্ছা। উনি ঢাকায় ছিল আগে, ঢাকায় নিয়ে আসার পরে এই তো এরকম থাকতেছি করতেছি। ওখানে কত বছর ছিলেন? প্রায় 12 বছর, প্রায় 12 বছর ওখানে ছিলেন। 12-13 বছর ছিলাম। আচ্ছা। মানে ঢাকায় ছিলাম 7-8 বছর, পরে ওনারা ব্যবসা লস খেয়েছে, ওনারা দেশে চলে গেছে। আচ্ছা, তো আমাকে একটু বলেন তো, আপনি তো ওই বাসাটা খুঁজে বের করতে পারতেন, যে বাসা থেকে, মহাখালী থেকে আপনি যে বাসা থেকে হারায় গেছেন। ওনারা আমাকে কেউ নিয়ে যায় নাই। আপনি পরবর্তীতে চেষ্টা করেছিলেন, গিয়েছিলেন ওই বাসা? পরবর্তীতে হ্যাঁ, পরবর্তীতে যে 10-12 বছর 13 বছর হ্যাঁ। এরকম হইতে আমার ওই যে এখন বর্তমানে যে আপুর সাথে বেশি যোগাযোগ আমার, হুম। যার কাছে ছিলাম মানে হুম। এত বছর, মানে ওনাদের থেকে আসার পরে ওনাদের সাথে যোগাযোগ থাকতো মানে। তারপর এই আপুটার কাছে আসা হয়েছে মানে কি, এই ওই আমার যে খালা, হুম। ওই খালার ওখানে ওনারা একজন ডাক্তার, ওই যে মগবাজার ওনাদের ফ্ল্যাট। হুম। তো ওনার সাথে উনি মেয়ে হজ করতে মানে মা হজ করতে যাবে তো। হুম। তো বলছে আমার মেয়ে তো 20 লাখ, ও বাসায় একা থাকে, ওরা একটু দেন, তো দিলে মানে ও আমার মেয়ের সাথে থাকবে। তো উনি আমাকে নিয়ে আসছে, আসার পরে উনি হজ করতে চলে গেছে, ওনাদের বাসায় 2 মাস ছিলাম। হুম। ওই হজ করতে গেছে, আসার পরে তো ওনার ওই ক্ষেত্রে ওই বাসায় ওই ফ্ল্যাটে ওই আপুটা মানে এখন বর্তমানে যে আপুর কাছে যোগাযোগ আমাকে বিয়ে দিচ্ছে উনি আর কি। তো ওই আপুটার কাছে ছিলাম, পরিচয় হয়ে গেছে। ওই আপুটা আমাকে অনেক মানে অনেক আদর করছে, কিন্তু কয় ঠিক আছে তোরা আমার বোনের মতো রাখবো, তুই আমার কাছেই থাক, হুম। আর দেশে যাওয়ার দরকার নেই। পরে ওনার কাছেই মানে ছিলাম আর কি। না, আমার প্রশ্ন যেটা ছিল যে আপনি চাইলে তো ওই বাসায় যেতে পারতেন, গিয়েছিলেন কখনো? হ্যাঁ, ওইটা বলতেছি। তারপরে মানে ওই আপুটা আমাকে নিয়ে গেছে, মানে বলতেছে হ্যাঁ আমি তোর বাবা মাকে খুঁজে দিব। উনি একবার সাংবাদিক আনছে, সাংবাদিক লেখা টেখা সবকিছু নিছে। তারপরে থানায় বলতেছে কি, ওরা আমরা মা বাবা খুঁজে দিব, আপনারা আমাদের থানায় ওরে রেখে দিতে হইব। হুম। তোমার ভাইয়া বলতেছে না, দিনকাল ভালো না, ও বড় হয়ে গেছে, এখন এইভাবে দেওয়া যাইব না, হুম। যদি খোঁজ হয় তাহলে বললেন। তো এই কথাগুলো উনি আমাকে নিয়ে আসছে। তারপরে ওই আপু আবার এই মোয়াখালী আমাকে নিয়ে আসছে। আসার পর আমি মানে বাসাও চিনে গেছি, ওই যে বয়স্ক লোকটা মানে অন্ধ লোক জামা কাপড় বিক্রি করতো, ওনাকে চিনে গেছি। আমি বলছি আপু এই বাসা। ও, আপনি চিনতে পারছেন বাসাটা? হ্যাঁ, বাসাটা চিনতে পারছি। পরে আমি বলছি আপু এই বাসা। পরে আপু উপরে উঠছে,
হুম। বাড়িওয়ালার কাছে যা বলছে যে এই যে মানে এখান থেকে কি অনেক আগে 10-15 বছর আগে একটা মেয়ে হারানো গেছে, কয় হ্যাঁ একটা মেয়ে হারানো গেছে, মাইক দিয়ে অ্যালাউন্স করছে কিন্তু ওনারা পায় নাই। পরে 2 মাস পরে ওনারা এখান থেকে চলে গেছে, 2 মাস ছিল, 2 মাস পরে চলে গেছে এখান থেকে। ওকে ওকে। কোথায়, কয় এত বছরের ঘটনা তো মানে কোথায় গেছে আমরা তো জানি না। ওনারা যাওয়ার সময় ঠিকানাও দিয়ে যায় নাই? না। তো আপনি গিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে আসেননি? হ্যাঁ, ফোন নাম্বারটা দিয়ে আসছে, মানে এই যে নিচে অনেক দোকান আছে পুরানো, মানে ওই আমি থাকতে যে দোকানগুলা ছিল ওনারা আবার চিনে, তো ওনাদেরকে দিয়ে আসছে। আসার পরে মানে 10-15 দিন পরে 3টা লোক গেছে আমাকে আনার জন্য। তো ফ্যামিলি তো পেয়ে গেছেন আপনি। না, মানে ওই যে গিয়ে কি করছে? 2টা মহিলা আর একটা পুরুষ, হ্যাঁ। লুঙ্গি পরানো, মানে কিরকম, মানে চেহারা অন্যরকম, আচ্ছা। মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা পুরুষ লোকের, ওকে। আর মহিলাগুলো কিরকম যেন। মানে লুঙ্গি পরা ছিল বলে কি ভয়ঙ্কর চেহারা নাকি নাকি? না এমনি, মানে যে দেশে যেরকম চাষবাসের কাজ করে এরকম চেহারা। আচ্ছা ঠিক আছে, তারা তাদের লুকসের জায়গা থেকে হয়তো অন্যরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। মানে পরে গেছে, যাওয়ার পরে বলতেছে মানে চোরেদের মতো, মানে মিথ্যা কথা বললে মানে চেহারার ভিতরে বোঝা যায়। যেরকম হুম। এরকম বোঝা যেতেছিল। পরে যা বলতেছে আপনি যে আমাদের ফোন নাম্বার দিয়ে আসছেন, আমরা তো এই যে ওর বাবা মাকে খুঁজে নিয়ে আসছি। 2টা ছেলে একটা মেয়ে, হ্যাঁ মানে এক মহিলা? হ্যাঁ, আচ্ছা। 2টা মহিলা বলছে 2টা নিয়ে মহিলা আসছি। একটা ছেলে নাকি 2টা হ্যাঁ, ছেলে একটা মেয়ে? 2টা মহিলা একটা ছেলে। আচ্ছা। আর আরেক মহিলা কে? একজন নিচে ছিল, উনি মানে উপরে যায় নাই। এক মহিলা নিচে ছিল? না পুরুষ, আরেকটা পুরুষ ছিল, উনি নিচে দাঁড়ায় রয়েছে। তো একটা তো মা দাবি করছে, আরেকটা কে? হ্যাঁ, আরেকটা পাশে সাথে কে জানি না, পেপার একটা নিয়ে আসছে। আসে পরে এই যে দেখেন আমার মেয়ে হারানি গেছে ওর মতো, আমি তো শ্যামলা, ও, ওই মেয়ে সুন্দর। যে মেয়ে হারানো গেছে সে মেয়ে সুন্দর? পেপারে নিয়ে আসছে, কয় দেখেন আমরা পেপারও ছাপাইছি এরকম এরকম, ও আমাদের মেয়ে। ওকে। বলতেছে, আমি বলতেছি না, উনি আমাকে জড়ায় ধরছে, অনেক আদর করতেছে, মানে আমার কাছে এরকম লাগতেছে না। পরে উনি রান্না করে নিয়ে গেছে, কয় আমার শরীরে কি কোনো দাগ আছে বলেন তো? কয় হ্যাঁ আছে, পিঠে দাগ আছে। পরে বলতেছে যে চল রান্না করে যে আমি দেখে আসি, ওই রুমে চল। পরে নিয়ে গেছে, নিয়ে পিঠে দেখছে, কয় পিঠে, বলতেছে দাগ আছে। পরে আমি আমার ওই আপুকে ডাক দিছি, আমি কই, আপু আমার পিঠে কি দাগ আছে? কয় না তো, পিঠে কোনো দাগ নেই। ওই মহিলা আমার চুপে চুপে বলতেছে, তুই বলিস যে আমি তোর মা, ঠিক আছে, তোর জন্য আমার জন্য দেখ মায়া লাগছে না, আমি জড়ায় ধরছি, আমি তোর মা, কিন্তু তুই হ্যাঁ বলিস তাহলে আমি তোকে নিয়ে যাব। হুম। তো বলছি, আমি আর কিছু বলিনি। পরে আপুর কাছে চুপে যেয়ে বলছি, আমি আপু উনি আমাকে না এরকম এরকম কথা বলতেছে। পরে আচ্ছা কয় দাঁড়া, কিছু বলিস না, বুঝতে দিস না ওদেরকে। পরে আমার ভাইয়াকে ফোন দিছে, বলছে শোনো তিশা, উনি আমার তিশা ডাকে আমাকে, কয় তিশাকে তো নিতে আসছে, ওর দাবি করতেছে ওর মা বাবা, তো তুমি পুলিশ নিয়ে আসো, এইভাবে তো আর দেওয়া যায় না, তুমি পুলিশ, মানে ওদেরকে ভয় দেখানোর জন্য বলতেছে, তো তুমি পুলিশ নিয়ে আসো, আমরা তো কাগজপত্র ইয়ে করে রাখছি, থানাতে জিটি করে রাখছি, তুমি নিয়ে আসো। পরে ওই মহিলারা মানে 1 মিনিটও জানে, বলতেছে কি না না আসলে আমাদের ভুল হয়েছে, ও আমাদের মেয়ে না, এরকম প্রমাণ মানে যার পাইনি। মেয়ে হবে, যে মনে করবে এটা তার মেয়ে, সে পুলিশ কেন, যে কোনো কিছু নিয়ে আসলে সে ওখানে দাঁড়াই থাকবে। হ্যাঁ, জান চলে যাবে কিন্তু মেয়েকে নিয়ে যাবো আজকে, বিষয়টা পরে এরকম। ওনারা চলে গেছে, 1 মিনিটের ভিতরে ওনারা চলে গেছে, আর মানে আসেনি। ওকে। হ্যাঁ। তার মানে এটা ফ্রড ছিল। হ্যাঁ। এরপরে আমরা যদি খুঁজে দেখা গেল ওই ফ্যামিলি আসছে, তখন কি হবে? না মানে ওদেরকে দেখলে চিনবেন যারা আসছিল? চিনবো চেহারা দেখলে। যারা দেখলে চিনবেন, ওর মাথার মধ্যে নিশ্চয়ই থাকবে যদি কেউ আসে আপন ঠিকানা গেট টুগেদার করা সম্ভব হয়, এরাই চলে আসছে কিনা। পরে যে ওনারা চলে গেছে, পরে আপু আর চেষ্টা করে নেই না, ওনাদের অনেক যোগাযোগ আছে, অনেক জায়গায় ইয়ে করছে, কেউ বলে যে বেশিরভাগ সবাই বলে চট্টগ্রামে দিই এরকম, মানে এই পটিয়া শসিয়া তো চট্টগ্রামেই আমরা শুনেছি। এখানে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, যে এই ঘটনাটা উনি বললো, এটা চাইলে তো আমি নাও নিয়ে আসতে পারতাম। এখানে ক্লুর সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। বাট এখানে অ্যাওয়ারনেসের একটা অনেক বড় ব্যাপার আছে। আমাদের বেসিক ভিডিওতে যারা আসেন তাদেরকে আমি সবসময় যে কথাটা বলি, আমরা যেহেতু ওপেন সোর্স নিয়ে কাজ করি, লাইক আমাদের এই বিষয়গুলো পাবলিক প্ল্যাটফর্মে আসে, সেখানে কেউ কমেন্টস করেন, সেখানে বলেন আমি চিনি, ফোন নাম্বার দিয়ে দেন, এবং আমরা তাদেরকে স্ট্রিক্টলি বলে দেই দয়া করে আপনারা নিজেরা যোগাযোগ করবেন না, দয়া করে যোগাযোগ করবেন না, বারবার বলে দিই। এবং তারা যোগাযোগ করেন না। এখন পর্যন্ত আমরা এরকম কেস পাইনি যে নিজে থেকে যোগাযোগ করেছেন। কারণ এই যোগাযোগের কাজটা আমরা অফিসিয়ালি করি, আমরা বিভিন্ন তথ্য বের করি, সমস্ত কিছু বের করার পরে তারপরে আমরা মুখোমুখি করি। আর উনি যে ঘটনাটা এখানে বললেন, এখানে দুটো জিনিস দাঁড়াতে পারে। একটা হচ্ছে যে সত্যি সত্যি ওনাদের পরিবার থেকে কেউ একজন হারিয়ে গেছে, এবং যাদের সন্তান হারিয়ে যায় তারা এরকম যাকেই পায় তাকে নিজের সন্তান মনে করার চেষ্টা করে। একটা অদ্ভুত ডিলেমা, আমি অদ্ভুত একটা বিষয়, যেটা আমি বহু কেস পেয়েছি এরকম,
আরেকটা বিষয় যে হয়তো ওনাদের সন্তান না, কিন্তু ইন্টেনশন ভালো ছিল না, কোনো ফ্রড হতে পারেন, যারা আসলে ওকে নিয়ে 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 যাওয়ার জন্য এখানে এসেছিল, নিয়ে গিয়ে কি করতো আমরা জানি না, বাট নিয়ে যাওয়ার জন্য এসেছিল, এরকম হতে পারে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু এতটা সহজ না, নিজে থেকে নিজে যোগাযোগ না করা। এবং বেসিক ভিডিওতে যারা আসেন তারা দয়া করে কন্ট্যাক্ট করবেন না, এই কাজটি আমাদের কাজ এবং আমরা এটা করে আপনাদের সামনাসামনি আনবো। তো এই হচ্ছে বিষয়। এবং অনেক সময় দেখবেন যে আমাদের এখানে আসতে চায় না, আমরা ফ্যামিলি খুঁজে পেয়েছি, বলে যে ঠিক আছে, হ্যাঁ পেয়েছেন তো ভালো কথা, আমাদের এখানে পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মেয়ে এত বছর পরে আসছে, ছেলে এত বছর পরে আসছে, আমাদের এখানে পাঠাই দেন। এবং আমরা ওইভাবে পাঠাই দেই না। তার প্রধান কারণটা হচ্ছে এটা পাবলিকের জানার অধিকার আছে, যেহেতু পাবলিক এটা শেয়ার করেছে, পাবলিকের জানার একটা অধিকার আছে কার কাছে উনি যাচ্ছেন, তাদের বাড়ি কোথায়, তাদের ঠিকানা কি, তাদের আশেপাশের লোকজন কেউ চেনে কিনা। এবং ডেফিনেটলি এটা একটা প্রুফ হিসেবে, ডকুমেন্টস হিসেবে থাকে। এটা শুধু ভিডিও ডকুমেন্টস না, এটা একটা রিটেন ডকুমেন্ট হিসেবেও আছে। ওনারা যখন এখানে আসেন তখন ওনাদেরকে একটা পেপার সাইন করতে হয় যে আমরা এই ভিডিও করার স্বেচ্ছায় অনুমতি দিচ্ছি। এবং যখন ওনারা গেট টুগেদার করেন বা কোনো ফ্যামিলি পাওয়া যায়, তখন দুই পক্ষ এখানে স্টেটমেন্ট দেন, সেটা ভিডিও স্টেটমেন্ট এবং একই সাথে রিটেন ডকুমেন্টস। সো এই বিষয়গুলো আসলে আপনারা চোখে যেটা দেখেন খুব সহজ সরল মনে হয়, আসলে বিহাইন্ড দ্য সিন কিন্তু অতটা সহজ সরল না, এটা একটু কমপ্লেক্স। হ্যাঁ, এবং এগুলো আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার ফসল আর কি। তো এই হচ্ছে বিষয়। আপনার বর্তমানে বিয়ে শাদী হয়েছে, মাশাআল্লাহ। জি আপনার হাজবেন্ড আজকে সাথে এসছে। জি। কত বছর হলো বিয়ে হয়েছে? 11 বছর চলতেছে। শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো সমস্যা হয়? না, এখন হয় না। প্রথম প্রথম মানে সমস্যা হয়েছে হুম যে হুম কেন বিয়ে হয়েছে, এরকম বাবা নাই মা নাই, হুম। কোথায় মানে কি পরিচয় কি, মানে এখন তো সাপোর্ট দিচ্ছেন। এখন সবাই ইনশাল্লাহ সবাই ভালো, সবাই অনেক আদর করে। ওকে, মাশাআল্লাহ। তো আপনার আমার জামাই কি আপনাকে জেনে শুনেই, মানে আপনার হাজবেন্ড হ্যাঁ, জেনে শুনে বিয়ে করেছিল? আমার হাজবেন্ড বলছে যে আমি পারলে আরো ভালো জায়গায় বিয়ে করতে পারতাম, হুম। মানে আমাদের ফ্যামিলি হিসেবে আমি আরো ভালো জায়গায় বিয়ে করতে পারতাম। আমি ওকে বিয়ে করছি এই জন্য যে ওর মা বাবা নাই। অসাধারণ, এই লোকটাকে একটু দেখানো দরকার। ওর মা বাবা নাই, আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। ও পড়ালেখা করছে বা ওর বাবা মা আছে, আমার এইটা লাগবে ওইটা লাগবে, আমার কোনো কিছু লাগবে না, আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। বাচ্চা কাচ্চা আছে? 2 মেয়ে আছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু ওয়েট করেন ভাই, আপনার নামটা একটু বলেন প্রথমে। আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন। ইমাম হোসেন, আপনার স্ত্রী? জি। তো ও সবকিছু জেনে শুনে আপনি ওকে বিয়ে করছিলেন। আচ্ছা, তো ইমাম ভাই মানে কতটুকু আগ্রহ ওনার দেখতে পান ফ্যামিলিতে ফেরার, নাকি আপনি জোর করে ধরে নিয়ে আসছেন যে সুযোগ যেহেতু আছে? ওর অনেক আগ্রহ, আর আমার অনেক আগ্রহ। আমি আপনার এই ভিডিওগুলো অনেক আগ থেকে দেখেন, দেখি, অনেক বছর হয়েছে। তা আমি আসবো বলে আসলে সময় পাইতেছি না, বা ওরকম কাউকে পাইতেছি না। এখানে একটা কথা বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনারা গতকাল এসেছিলেন, গতকাল আমি ভিডিওটা রেকর্ডও করেছি। এবং এই ভিডিওটা রেকর্ড করার পর আমি যখন এটা ফাইলটা বের করতে যাচ্ছি, তখন গিয়ে দেখি যে ফাইল দুটো নাই। এরপরে আমি ওনাদের তাৎক্ষণিক ফোন দিয়ে বলি যে ভাই এরকম এরকম হয়ে গেছে, এখন আপনারা কি করবেন? ওনারা রাতে ঢাকাতে স্টে করে ওনারা আবার সেকেন্ড টাইম এখানে আসছেন। তো আমি সরি বলে নেই, কারণ আমার এখানে কিছু করার ছিল না, এটা টেকনিক্যাল ফল্ট। কারণ আমাদের আসতে হবে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এই যে শশিয়া পটিয়া তো মোটামুটি জানাই ছিল, তো আপনার জায়গা থেকে কি কোনো চেষ্টা করেছিলেন আপনি কাউকে জিজ্ঞেস করা বা জানা? হ্যাঁ, অনেক চেষ্টা করছি। আচ্ছা, তো ওরকম ভাবে যেতে পারিনি, বা ও বলতেছে আমার কারোর দরকার নেই, তুমি থাকলে হবে। আলহামদুলিল্লাহ। এখন এখানে একটা কথা আছে ইমাম ভাই, সেটা হলো যে অনেক সময় ফ্যামিলি স্ট্যাটাস অনেক বড় একটা ইস্যু হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে মানে আমি আমার কাজের জায়গা থেকে যেটা অভিজ্ঞতা ফেস করেছি যে মেয়ে এসে বলতে চাচ্ছে না, বা ভিডিওতে যে কথা বলেছে ভিডিও শেষ হওয়ার পরে গিয়ে আমাকে বলতেছে ভাই আপনাকে ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমার কিন্তু ইনফরমেশনের মধ্যে এরকম একটা ইনফরমেশন ছিল যেটা বলিনি, আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে প্রবলেম হবে। না, আমার শ্বশুর বাড়ি সবাই চায় যে গরিব হোক বড়লোক হোক আর যেমনই হোক, সেটাই আমারও। মানে তোর মা বাবা খুঁজে পাস, এটাই আমরা খুশি। এটাতে আপনাদের কোনো সমস্যা নাই তো? মানে সবাই আলহামদুলিল্লাহ, বলে। ঠিক আছে, তাহলে আমার আর বিস্তারিত ব্যাখ্যার দরকার নাই। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি যে এই বোনটি তার পরিবারে ফেরাতে চাই, এবং আমরা সবাই মিলে চেষ্টা করব। শানু হচ্ছে ওর বাবা মায়ের দেয়া নাম, জি। যদিও পরবর্তী শানুই আছে না চেঞ্জ হয়েছে? তিশা বলে সবাই। তৃষা। তো এই শানুকে আমরা তার বাবা মায়ের কাছে ফেরাতে চাই এবং পিতৃ পরিচয়ের কাছে ফেরাতে চাই। তো আমরা সবাই মিলে চেষ্টা করব, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করব। শুধু শেয়ার না, আমরা ট্যাগও করব। আর এই পটিয়ার কারা আছেন, ছোট পটিয়া এবং শশিয়া, এই দুটো এলাকাতে যদি আপনারা চষে ফেলেন, সবাই মিলে খোঁজেন, তাহলে এটা খুব সহজেই বের করা সম্ভব। তো ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। জি, খালামণি আছে, খালামণির মুখে দাগ আছে একটা। স্কুল টিচার হ্যাঁ কালকে বলেছিলেন আপনি, আমার জি। মনে আছে।
স্কুল টিচার আপনার খালামণি, প্রাইমারি স্কুলের টিচার কি? জি। প্রাইমারি স্কুলের টিচার। বসন্তের দাগ আছে। বসন্তে না, জন্মের দাগ কালো। কালো দাগ আছে। জি। তো এই খালামণি যদি আমাদের ফ্যামিলি যদি পাওয়া যায় তাহলে এই খালামণিকে সাথে করে নিয়ে আসতে হবে ডেফিনেটলি। খালামণিকে দেখলেই তো মোটামুটি সবকিছু। মায়ের আগে খালাকে দেখবেন তাহলে, জন্মের দাগ কোথায়? আমার বাবার দাড়ি ছিল। বাবার দাড়িও ছিল, জি। মাশাআল্লাহ। চলেন দেখা যাক, আমরা জানি না কি অবস্থায় আছে পরিবার, তবে আমরা সবাই মিলে শেয়ার করবো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেন খুব দ্রুত একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। ছোটবেলায় মানে এক খালামণির সাথে ঢাকায় আসছিলাম, হুম, মানে দূর সম্পর্কে খালামণি হয়তো বা, আমি সঠিক মনে নেই। তো ওনার সাথে ঢাকা আসার পরে ছাদে মানে ওনার বকা দিছিল আমারে, তো বকা দেওয়ার পরে ভয়ে ছাদে উঠে গেছি। আচ্ছা, এখান থেকে আমি যদি একটু আপনার ফ্যামিলির কথা জানতে চাই, যে আপনার পরিবারটাকে আপনি কেমন দেখেছেন, বাবা কি করতো বা ভাই বোন ফ্যামিলি কেমন ছিল, এই খালামণির সাথে আসার আগের গল্পটা একটু মানে শুনি। বাবার ধানের মিল ছিল। রাইস মিল? জি, রাইস মিল ছিল। রাইস মিলে কি কাজ করতো নাকি নিজেরই মিল ছিল? একটু স্মরণ নেই। রাইস মিল দেখেছেন আপনি নিজের জি। চোখে? কি করতো ওখানে? ধান, আটা, গম এগুলা এগুলো কি ভাঙতো নাকি হ্যাঁ। শুকাইতো নাকি? না না, ভাঙতো। চাতাল চেনেন? চাতাল, চাতালের নাম শুনেছেন? চাতালে কি হয় জানেন? চাতালে হলো ধান শুকানো হয়। না, শুকাইতো না, মানে আটা গম মানে ভাঙতো। হুম। আচ্ছা, তাহলে আমরা রাইস মিল, এটাকে আপনি নিশ্চিত না যেখানে কাজ করতো নাকি বাবার নিজের ছিল, এটা নিশ্চিত না? নিশ্চিত ওকে। না। মানে জমি জমা কিছু ছিল হ্যাঁ, জমি আমাদের যে বাড়ির সাথে একটা দুইটা জমি ছিল আপনাদের নিজেদের? জি, আর আচ্ছা। একটা বাগান ছিল, সুপারি, নারকেল গাছ, তারপরে কিছু ফল গাছ আর কি, এগুলা ছিল বাগানের পাশে। ওকে। আর ঘর থেকে বের হলে একটা বড় একটা কাঁঠাল গাছ ছিল, আর বলবড়ি গাছ ছিল, বড় বড় বড়িগুলা। বড় বড় বড়ই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মিষ্টি আচ্ছা। বড়িগুলা, ওইগুলা ছিল বাড়ির পাশে। ভাই বোন কেউ ছিল আপনার? ভাই বোন অতটুকু স্মরণে, কিন্তু এটা স্মরণ আছে একটা ভাইয়া মাদ্রাসা পড়তো। আপনার এক ভাই মাদ্রাসায় পড়তো, সে বড় না ছোট আপনার? বড়। বড় ছিল। ছোট ছিলাম। তো এই যে খালার সঙ্গে আপনাকে দিয়ে পাঠিয়েছে, এটা কি কোনো মানে আসার আগে কিছু বলেছে যে তুমি এখন থেকে ঢাকাতেই থাকবে বা ওই বাসাতে যাচ্ছ, ওখানে ওনারাই তোমাকে না, দেখাশোনা? এরকম কিছু বলে নাই। উনি আমাদের বাড়িতে গেছে, বাড়িতে আসার পরে ওই উনার নিজের বাড়িতে খালাম, উনি বাড়িতে ফার্স্টে আনছে, আনার পরে উনাদের বাড়িটা আবার অনেক বড়। না, কিন্তু সেটার আগে আমার একটু জানা দরকার যে আপনার মার কাছ থেকে, যেহেতু আপনি বলতেছেন আপনি একটাই মাত্র মেয়ে ছিলেন, তাই না? তো আপনার মার কাছ থেকে একটাই মেয়ে ছিল নাকি আরো মেয়ে ছিল, আপনার বোন ছিল? আমার মনে নাই। এটা মনে নাই? জি না। আপনার দেখা মতো আর কেউ ছিল না? না। ওকে, এমন হতে পারে হয়তো বড় ছিল, বিয়ে হয়ে গেছে, বা অন্য কেউ থাকলেও থাকতে হ্যাঁ, পারে। সেটাই। ওকে, তো তার মানে যেটা আমি বুঝতে পারছি, এরকম কি অভাবের কথা মনে পড়ে? ছোটবেলায় খুব অভাব ছিল এরকম কোনো কিছু? অভাব ছিল না, মানে কখনো কারো থেকে কিছু মানে যে খুঁজে খাবো এরকম ছিল না। আমাদের একটা বড় ঘর ছিল, আর একটা ঘরও ছিল আপনার এই যে টিনের ঘর, মানে চারিদিক দিয়ে টিন, আর উপরে হচ্ছে সিমেন্টের টিনের ছিল, উপরে চাল সিমেন্টেড, ছিল। সিমেন্টের টিনের চাল? হ্যাঁ, আর আচ্ছা। বড় ঘর ছিল, ওইখানে 2-3টা রুম ছিল। বড় ঘর, দুটো তিনটে রুম? জি। তাহলে অবস্থা তো খারাপ ছিল না যে আপনাকে কাজে দিবে বা এরকম না। কোনো কিছু? আর বাড়ির পাশে রাস্তা, আর তারপর একটা পুকুরও ছিল। আচ্ছা। হ্যাঁ, পুকুরের পাশে আবার অনেক বড় বড় তুলা গাছ, বাঁশ গাছ, কবরস্থান ছিল। শিমুল গাছ, মানে শিমুল তুলা হ্যাঁ গাছ? হ্যাঁ, বড়, অনেক বড়। আচ্ছা। তো যেটা আমার জানার ছিল যে খালার সঙ্গে যে আপনাকে দিল, আপনাকে কি বলে দিয়েছিল আপনার মা? কি বলে দিয়েছে জানি না, উনি আমাকে বলছে আমার মানে ওরে আমি কয়দিনের জন্য নিয়ে যাই, আমি ঢাকায় যাবো, তো তো আবার আসার সময় নিয়ে আসবো যখন চলে আসি। তো উনি আমাকে নিয়ে আসছে, আনার উনি কি আপন খালা ছিলেন আপনার? না, মনে হয় না যে তো আপন খালা না ছিল। হলে এরকম একটা ছোট মেয়েকে দিয়ে দিবে কারোর সঙ্গে আপনার মা? এইটাই মানে কেন দিচ্ছে আমি এটাই ভাবি সবসময়। আসার সময় বাবার সঙ্গে দেখা হয়েছে নাকি না। মনে নাই? না, বাবার সাথে দেখা হয়নি। এর আগে কখনো ঢাকায় আমি এসেছেন? যখন চলে আসতেছি আম্মু আমাকে অনেক দূর পর্যন্ত হাইটা আগায় দিয়ে গেছে। আচ্ছা, তো এর আগে কি ঢাকায় কখনো আসছেন? না, এই ফার্স্ট। এই প্রথম আপনি ঢাকায় হ্যাঁ। আসতেছেন? আর আমি তখনও ছোটবেলায় গাড়িতে উঠতে অনেক ভয় পেতাম। কিভাবে আসছিলেন মনে আছে গাড়িতে হ্যাঁ, চড়ে? বাসে করে আসছি। ফার্স্টে বাস স্ট্যান্ড রিক্সা দিয়ে আসছি, আসার পরে ওইখান থেকে বাসে উঠছে। বাসে উঠে? বাসে উঠে বাসের থেকে নামার পরে আবার সিএনজি দিয়ে এই যে মোয়াখালী থেকে হারিয়ে গেছে। আচ্ছা, তো বাস থেকে যে আপনি বাসে করে যে আসছিলেন, কতক্ষণে আসছিলেন? অনেক টাইম লাগছে, রাত হয়ে গেছে আস্তে আস্তে। আশেপাশের একটু যদি বলি, যে বাড়ি থেকে আসতেছেন সেটা আপনার বাবার বাড়ি, জি। নানার বাড়ি, আশেপাশে পরিচিত এরকম কোনো এলাকা?
আমাদের বাড়ি থেকে মনে করেন মাঝখানে অনেকগুলা জমির মানে একটা বিশাল বড় বাড়ি ছিল, ওটাকে মানে বাগান বাড়ি বলতো হুম বা ভূতের বাড়ি এরকম একটা কিছু বলতো। কারণ অনেক গাছ ছিল, হুম অনেক ভয়ঙ্করের মতো বাড়িটা ছিল। অনেক বড় বড় মানে ঘর ছিল এখানে। হুম ওইখান থেকে আবার অনেক মানুষকে ওই বাড়ির থেকে খাবার দাবার দিত। এমনকি বরঞ্চ ওই বাড়ির থেকে আমার দাদি বুড়া ছিল তো, হুম ওনাকেও রোজার সময় খাবার পাঠাইতো ওই মানে বাড়িতে। দাদিকে খাবার দেওয়া হতো, ওই বাড়ির লোকজন দিত? হ্যাঁ, আচ্ছা। ওনারা খাবার দিত এই প্রায়। বাড়িটা আপনার বাড়ি থেকে কত দূর ছিল? 4-5টা জমি পরেই? হ্যাঁ হ্যাঁ, এরকম মানে বিশাল বড় জমি অনেকগুলা ছিল। এই জমি দিয়ে মাঝখান দিয়ে হাইটা মানে যাওয়া। জঙ্গল বাড়ি বা ভূতের বাড়ি বলতো লোকজন, হ্যাঁ ছোটবেলায় হ্যাঁ। আপনারা এরকম শুনেছেন? আমরা ছোটবেলা ওইখান থেকে অনেক বড়ি মানে টোকাইতে যেতাম, আম টোকাইতে যেতাম, ও- তেঁতুল টোকাইতে যেতাম। ওখানে মানুষজন থাকতো নিশ্চয়ই? থাকতো খুব কম, খুব কিন্তু কম? অনেক ঘর ছিল, ভয়ে অনেকে যাইতো না। আচ্ছা, যেগুলো কি পাকা ঘর, মানে ভাঙাচোরা এরকম কোনো? দুয়ার গুলো অনেক পাকা, আর আচ্ছা, এমনিতে বড় ঘর। এখানে আপনার নানুর বাড়ি কোথায় ছিল? নানুর বাড়ি আরো দূরে। নানুর বাড়ি থেকে দাদুর বাড়ি কতটুকু দূরে? রিক্সা দিয়ে যাওয়া লাগতো। রিক্সা দিয়ে যাওয়া জি। লাগতো? আচ্ছা। আর আমি রিক্সাতে উঠতে অনেক ভয় পাইতাম, তো আম্মু আমাকে জোর করে ধরে নিয়ে যেত। তারপরে আমার ভয় পাওয়ার জন্য মানে অনেক সময় হাইটাও নিয়ে যেত। ওকে। তখন নানা আমাকে অনেক আদর করতো, নানা ছিল মনে আছে, নানা অনেক আদর করতো। নিয়ে গেলে নানা যখন ওই যে রোজার সময় মসজিদে হইতো না, মানে এই যে কথা বলে না রোজার শেষের দিকে, হুম, ওইটাতে বসতো। পরে আমি দেখা করতে বুঝি খাবার দিতে যেত, তখন আমিও সাথে যেতাম। ইতেকাফ যেটাকে বলে। জি। হুম। পরে আমাকে খেজুর দিত, জিলাপি দিত, মানে কথা বলতেন এমনি আদর করে মুছে রুছে দিত আর কি এখানে। আমার নানা বাড়ির অবস্থা ভালো। নানাদেরও 3টা ঘর ছিল, একটা রান্নাঘর মানে সবকিছু রাখার জন্য, আর 2টা বড় বড় ঘর ছিল, আচ্ছা। উঁচা উঁচা, মানে পাকা করার মতো ঘর ছিল। আর নানা অনেক গৃহস্থী করতো, মানে মিষ্টি কুমড়া, তারপরে এমনি অনেক কাঁচা মরিচ, মানে অনেক সবজি অনেক সবজি করতো। চাষ করতেন? জি। আচ্ছা। নানা নানার নাম মনে আছে? না, ওদের কারো নাম মনে নেই। আচ্ছা। বাবার নাম কি? বাবার নাম আনসার আলী। আনসার আলী। জি। মায়ের নাম? আমার নাম খায়রুন্নেসা। খায়রুন্নেসা। আপনার নাম হচ্ছে শানু। জি। আপনার যে ভাইটা ছিল সে ভাইয়ের নাম কি ছিল? মনে নাই। ভাইয়ের নাম মনে নাই, শুধু মা আর বাবার নাম মনে আছে। এছাড়া আর অন্য কারো নাম? অন্য কারো নাম মনে নেই। মানে সবাই বলতো যে আগে মানে ওই 2টা নামই স্মরণ আছে আমার। আপনার একটা হিডেন ক্লু আছে আপনার শরীরে, সেটা জি। আপনাকে আমি এখন বলতে নিষেধ করব। এটা কি আপনার মা কিংবা বাবা জানে? তো আমি ছোটবেলা থেকে এটা আমার আচ্ছা, এখানে যে শব্দটা উনি উচ্চারণ করেছে উনি বলেই ফেলেছে কোথায় আছে, আমি শব্দটা মিউট করে দিচ্ছি। তো এটা ছোটবেলা থেকেই ছিল? জি। আচ্ছা, কারণ আপনার মার জানার কথা এটা। হুম। আর আমি যেখানে দেখতে পাচ্ছি ফর্মে আপনার 2টো এলাকার নাম মনে আছে। নানুর বাড়ির এলাকার? নানুর বাড়ি শশিয়া, হ্যাঁ। আর নিজের বাপের বাড়ির নাম ছোট পটিয়া। এটা কি ছোট পটিয়াই হবে আপনি নিজে? পটিয়াই আমি মানে সবসময় বলতাম ছোট পটিয়া। আবার অনেকে বলতো যে ছোট পটিয়াও আছে, বড় পটিয়াও আছে। মানে আমার বাপেরটা হচ্ছে ছোট পটিয়া, মানে আমাদের এলাকার নাম হচ্ছে ছোট ছোট পটিয়া, পটিয়া। আর নানুর বাড়ি হচ্ছে শশিয়াতে। শশিয়া। তো এই ছোট পটিয়াতে গিয়ে আপনার বাবার নাম ধরে জিজ্ঞেস করলেই পাওয়ার কথা, তাই না? আনসার আলীকে। জি। আচ্ছা। ওনার পেশা ছিল? ধানের মিল ছিল। ধানের মিলে কাজ করতেন বা ধানের মিল ছিল ওনার? উনি আবার ওই যে মানে শীতকাল আসলে খেজুরের রস পাড়তো, খেজুর গাছে যে পাকা পাকা খেজুর ওইগুলো পাড়ে নিয়ে আসতো, মাছ ধরতো রাতে। হুম। এই মনে আছে একবার অনেক বড় একটা শোল মাছ ধরে আনছিল রাতে, আমরা দেখে অনেক খুশি হয়ে গেছিলাম। আচ্ছা। তো আমি এখানে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, এই শশিয়া পটিয়া কোন জেলায় আছে এটা আমরা জানি না, এটা ওদের এলাকার নাম, গ্রামের নাম, যাই বলি না কেন। আম, এটা ধরে যদি আপনারা আগান তাহলে আমাদের মনে হয় যে এই জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। আর তো আমার নানুর বাড়ি তো মানে মেইন রোড ছিল, অনেক বড় বাজার ছিল নানুর বাড়ির পাশে, অনেক বড় বাজারটা ছিল, স্কুল কলেজ এগুলা ছিল। আর তারপরে ওইখান থেকে একটা কাঁচা রাস্তা আছে, ওইখান দিয়ে আমরা নামতাম। হুম একটা ব্রিজ আছে নানুর বাড়িতে ঢুকার বড় ব্রিজ মেন রোডে। তখন ওইখান থেকে আমরা নিচে যখন নামতাম, এই খাল আছে একটা অনেক বড় খাল, ওইখানে অনেক মাছ ধরতো মানুষে। আপনি যে জায়গাটায় আছেন, যে আপনি রাগ করে যে বাসায় নিয়ে এসছে, সে বাসার সাথে রাগারাগি হয়েছে, কোনো একটা কথা কাটাকাটি মানে হয়েছে, হ্যাঁ, আমাকে একটা থাপ্পড় মারছিল। রাগ করে আপনি ছাদে উঠে গেছেন, হ্যাঁ, তারপর কি রাত হয়েছে? ছিল তো ওইখান থেকে, মানে বিকেলে উঠছি তো সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে, তখন ওইখানে উপরে একটা মহিলা থাকে। তখন আমাকে বলছে যে তুমি দাঁড়ায় আছো কেন, সন্ধ্যা হয়ে যেতেছে, যাও ছাদে, রাত্রে থাকে না। হুম পরে আমি নেমে গেছি। আমি অনেক আস্তে আস্তে নামছি যেন আমার পায়ের শব্দ কেউ না পায়। মানে ভাবছি যে যদি আবার আমাকে মারে, ওই ভয়টা ভিতরে ছিল আর কি। হুম পরে আস্তে আস্তে ওইখান থেকে নামার পরে আমি বের হয়ে গেছি রাস্তায়।
রাস্তায় আমার তখন আমার হাতে 10 টাকা ছিল। আচ্ছা। ওই মানে ভাবছিলাম যে একটা চিপস কিনবো, তো ওখান থেকে বের হয়ে গেছি। ওইখান থেকে বের হলে একটা মসজিদ আছে, আবার হুম মসজিদে একটা লোক মানে অন্ধ লোক হুম ওখানে কাপড় চোপড় বিক্রি করতো উনি। ওকে। মসজিদের পাশে কাপড় চোপড় বিক্রি করতো, ওই আশেপাশে দোকান ছিল, অনেক দূরে ছিল। ওইখান থেকে হাঁটতে হাঁটতে একটা চিপস কিনছি, পরে আবার মানে এক গলি থেকে আরেক গলি গেছি, তো আর মানে বাসা চিনি নেই, রাত হয়ে গেছে যে, হুম এই জন্য আর চিনতে পারি নাই, তারপর? ছোট ছিলাম। পরে হাঁটতে হাঁটতে আবার অনেক দূর পর্যন্ত চলে গেছি, এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। পরে হাঁটতেছি একটা মানে নীরব জায়গায় একটা বয়স্ক একটা মহিলা ওইখান দিয়ে যাইতেছে। যাওয়ার পরে মানে ভয় পাইতেছি, তো উনার হাত দিয়ে ধরছে। উনি আবার ভয় পেয়ে গেছে, এই তুই কে, আমার হাত ধরছিস কি লেগা? হুম আমি বলছি আমি না হারাই গেছি, মানে আমি যেখান থেকে হারাই গেছি এখানে মনে হয় বেশি দূর না, কাছাকাছি আর কি। হুম কাছাকাছি হইব। তো পরে বলতেছে যে আমার হাত ধরছিস কি লেগা? আমি বলছি আমি তো হারাই গেছি, বাসা থেকে বের হয়ে গেছি। হুম তো বলছে আচ্ছা চল আমার সাথে চল, মাইক দিয়ে লাস করলে তোরে দিয়ে দেবো, হুম আর না পাইলে আমার কাছে থাকবি। হুম পর নিয়ে গেছে উনি, আবার ওই যে বাসায় কাজ করতো ওইখান থেকে মনে হয় খাবার নিয়ে গেছে, হুম এখান থেকে খাবার টাবার খাওয়া আমাকে শোয়াই দিছে। আমি বলতেছে আমারই তো খাওয়া দাওয়া করতে কষ্ট হয়, আমার ছেলে মেয়ে নেই, তো আমি যে বাসায় কাজ করি ওই বাসায় আমি তোর দিয়ে দেবো। ওর কাজের লোক হিসেবে থাকবে। হ্যাঁ, হুম বলতেছে দিয়ে দেবো, তো আমি আর কিছু বলিনি। উনি আমাকে সকালে উঠাইছে, মুখ টুক ধোয়াইছে, পাউরুটি না কি একটা খাওয়াইছে। হুম খাওয়ানোর পরে আমি হাঁটতেছি হাঁটতেছি, আমি ভাবতেছি যে আমি কাজ করবো না, মানে ওকে ওনাকে আমার ভালো লাগে না, আমি ওনার থেকে চলে যাবো। আচ্ছা। পরে মানে উনি হাঁটতেছে, মানে উনি অনেক স্পিডে হাঁটতেছে, তো আমি ভাব 2টা গলি ছিল, আরেকটা গলি দিয়ে আমি দৌড় দিচ্ছিলাম। মানে ওনার পেছন থেকে চলে গেছেন, জি, তারপর? ওনার এখান থেকে চলে গেছে। পরে হাঁটতে 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 আপনার এই যে এই যে মহাখালী এই যে ফ্লাইওভারটা আছে না, হুম ওইখানে নিচেই একটা মহিলা বসে আছে, আম নিয়ে, কাঁচা আম নিয়ে বসে আছে। তো আমি বলছি আমাকে একটা আম দেন। কয় না, আর তোর কাছে টাকা আছে? কাঁচা আম কিনতে হলে তো টাকা লাগে। হুম বলছে না, আমি তো কালকে হারাই গেছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। হুম তো মহিলা আমাকে কয়ে দিয়ে ধর আম খা। হুম পরে শক্ত করে আমার হাতটা ধরে রাখছে। ধরার পরে অনেক লোকজন আসছে, মানে এ নিয়ে যাবো ওই নিয়ে যাবো। হুম তারপরে ওই মহিলা বলতেছে না আমি ওরে কারো দিব না, আমার মেয়ে যে বাসায় থাকে ওনার মেয়ে নাই, আমি হেরে দিমু। আচ্ছা। হ্যাঁ, আমার কাছে একটা মেয়ের খোঁজ করছিল। হুম তো পরে উনাকে মনে হয় খবর দিছে, খবর দেওয়ার পরে উনি আসছে, আসার পরে উনি আমাকে নিয়ে গেছে, হুম চিপস একটা কিনে দিয়ে আমার বাসায় নিয়ে গেছে। উনি রিক্সা দিয়েও যায়নি, সোজা পথেও যায় নাই, উনি মানে আমার মানে অনেক চিপাগুলি দিয়ে বস্তি দিয়ে মানে নিয়ে গেছে, মানে আমি যেন আবার না চিনা বাসা থেকে বের হয়ে না আসতে পারি। পর নিয়ে যাওয়ার পরে 2 দিন রাখছে, রাখার পরে উনি আমাকে দেশে পাঠিয়ে দিছে। উনি আমার যে খালা ছিল, হুম উনি আমাকে দেশে মানে দেশে পাঠাইছে যাতে করে আপনাকে কেউ না নিতে পারে। না হুম নিতে পারে, এটাই। হ্যাঁ, ওনার দেশে পাঠাইছে। ওনার হ্যাঁ, দেশের বাড়ি কোথায়? কুমিল্লা গরিপুর। কুমিল্লা গৌরীপুরে পাঠিয়েছে আপনাকে, তারপর? জি। পরে ওইখান থেকে মনে হয় 10-12 দিন পরে আবার উনি ঢাকায় আনছে। আচ্ছা। উনি ঢাকায় ছিল আগে, ঢাকায় নিয়ে আসার পরে এই তো এরকম থাকতেছি করতেছি। ওখানে কত বছর ছিলেন? প্রায় 12 বছর, প্রায় 12 বছর ওখানে ছিলেন। 12-13 বছর ছিলাম। আচ্ছা মানে ঢাকায় ছিলাম 7-8 বছর, পরে ওনারা ব্যবসা লস খেয়েছে, ওনারা দেশে চলে গেছে। আচ্ছা, তো আমাকে একটু বলেন তো, আপনি তো ওই বাসাটা খুঁজে বের করতে পারতেন, যে বাসা থেকে, মহাখালী থেকে আপনি যে বাসা থেকে হারায় গেছেন। ওনারা আমাকে কেউ নিয়ে যায় নাই। আপনি পরবর্তীতে চেষ্টা করেছিলেন, গিয়েছিলেন ওই বাসায়? পরবর্তীতে হ্যাঁ, পরবর্তীতে যে 10-12 বছর 13 বছর হ্যাঁ এরকম হইতে আমার ওই যে এখন বর্তমানে যে আপুর সাথে বেশি যোগাযোগ আমার, হুম যার কাছে ছিলাম মানে হুম এত বছর, মানে ওনাদের থেকে আসার পরে ওনাদের সাথে যোগাযোগ থাকতো, মানে হুম তারপরে এই আপুটার কাছে আসা হয়েছে মানে কি, এই ওই আমার যে খালা, হুম ওই খালার ওখানে ওনারা একজন ডাক্তার, ওই যে মগবাজার ওনাদের ফ্ল্যাট। হুম তো ওনার সাথে উনি মেয়ে হজ মানে মা হজ করতে যাবে, তো হুম তো বলছে আমার মেয়ে তো 20 লাখ, ও বাসায় একা থাকে, ওরা একটু দেন, তো দিলে মানে ও আমার মেয়ের সাথে থাকবে। তো উনি আমাকে নিয়ে আসছে, আসার পরে উনি হজ করতে চলে গেছে, ওনাদের বাসায় 2 মাস ছিলাম। হুম ওই হজ করতে গেছে, আসার পরে তো ওনার ওই ক্ষেত্রে ওই বাসায় ওই ফ্ল্যাটে ওই আপুটা, মানে এখন বর্তমানে যে আপুর কাছে যোগাযোগ আমাকে বিয়ে দিচ্ছে উনি আর কি, তো ওই আপুটার কাছে ছিলাম, পরিচয় হয়ে গেছে। ওই আপুটা আমাকে অনেক মানে অনেক আদর করছে, কয় ঠিক আছে তোরা আমার বোনের মতো রাখবো, তুই আমার কাছেই থাক, হুম আর দেশে যাওয়ার দরকার নেই। পরে ওনার কাছেই মানে ছিলাম আর কি। না, আমার প্রশ্ন যেটা ছিল যে আপনি চাইলে তো ওই বাসায় যেতে পারতেন, গিয়েছিলেন কখনো? হ্যাঁ, ওইটা বলতেছি। তারপরে মানে ওই আপুটা আমাকে নিয়ে গেছে, মানে বলতেছে হ্যাঁ আমি তোর বাবা মাকে খুঁজে দিব। উনি একবার সাংবাদিক আনছে, সাংবাদিক লেখা টেখা সবকিছু নিচ্ছে। তারপরে থানায় বলতেছে কি, ওরা আমরা মা বাবা খুঁজে দিব, আপনারা আমাদের থানায় ওরে রেখে দিতে হইব। হুম
তোমার ভাইয়া বলতেছে না, দিনকাল ভালো না, ও বড় হয়ে গেছে, এখন এইভাবে দেওয়া যাইব না, হুম। যদি খোঁজ হয় তাহলে বললেন। তো এই কথাগুলো উনি আমাকে নিয়ে আসছে। তারপরে ওই আপু আবার এই মোয়াখালী আমাকে নিয়ে আসছে। আসার পর আমি মানে বাসাও চিনে গেছি, ওই যে বয়স্ক লোক একটা মানে অন্ধ লোক জামা কাপড় বিক্রি করতো, ওনাকে চিনে গেছি। আমি বলছি আপু এই বাসা। ও, আপনি চিনতে পারছেন বাসাটা? হ্যাঁ, বাসাটা চিনতে পারছি। পরে আমি বলছি আপু এই বাসা। পরে আপু উপরে উঠছে, হুম। বাড়িওয়ালার কাছে যা বলছে যে এই যে মানে এখান থেকে কি অনেক আগে 10-15 বছর আগে একটা মেয়ে হারানো গেছে। কই, হ্যাঁ একটা মেয়ে হারানো গেছে, মাইক দিয়ে অ্যালাউন্স করছে, কিন্তু ওনারা পায় নাই। পরে 2 মাস পরে ওনারা এখান থেকে চলে গেছে। 2 মাস ছিল, 2 মাস পরে চলে গেছে এখান থেকে। ওকে, ওকে। কোথায়, কয় এত বছরের ঘটনা তো মানে কোথায় গেছে আমরা তো জানি ওনারা যাওয়ার সময় ঠিকানাও দিয়ে যায় নাই? না। তো আপনি গিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে আসেননি? হ্যাঁ, ফোন নাম্বারটা দিয়ে আসছে। মানে এই যে নিচে অনেক দোকান আছে পুরানো, মানে ওই আমি থাকতে যে দোকানগুলা ছিল ওনারা আবার চিনে, তো ওনাদেরকে দিয়ে আসছে। আসার পরে মানে 10-15 দিন পরে 3টা লোক গেছে আমাকে আনার জন্য। তো ফ্যামিলি তো পেয়ে গেছেন আপনি। না, মানে ওই যে গিয়ে কি করছে? 2টা মহিলা আর একটা পুরুষ, হ্যাঁ। লুঙ্গি পরানো, মানে কিরকম, মানে চেহারা অন্যরকম, আচ্ছা, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা পুরুষ লোকের। ওকে। আর মহিলাগুলো কিরকম যেন, ওই লুঙ্গি পরা ছিল বলে কি ভয়ঙ্কর চেহারা নাকি নাকি না এমনি মানে যে দেশে যেরকম চাষবাসের কাজ করে এরকম চেহারা। আচ্ছা, ঠিক আছে, তারা তাদের লুকসের জায়গা থেকে হয়তো অন্যরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। মানে পরে গেছে, যাওয়ার পরে বলতেছে মানে চোরেদের মতো, মানে মিথ্যা কথা বললে মানে চেহারার ভিতরে বোঝা যায়। যেরকম হুম। এরকম বোঝা যেতেছিল। পরে যা বলতেছে আপনি যে আমাদের ফোন নাম্বার দিয়ে আসছেন, আমরা তো এই যে ওর বাবা মাকে খুঁজে নিয়ে আসছি। 2টা ছেলে একটা মেয়ে, হ্যাঁ মানে এক মহিলা? হ্যাঁ, আচ্ছা, 2টা মহিলা বলছে 2টা নিয়ে মহিলা আসছি। একটা ছেলে নাকি 2টা হ্যাঁ, ছেলে একটা মেয়ে? 2টা মহিলা একটা ছেলে। আচ্ছা, আর আরেক মহিলা কে? একজন নিচে ছিল, উনি মানে উপরে যায় নাই। এক মহিলা নিচে ছিল, না পুরুষ, আরেকটা পুরুষ ছিল, উনি নিচে দাঁড়ায় রয়েছে। তো একটা তো মা দাবি করছে, আরেকটা কে? হ্যাঁ, আরেকটা পাশে সাথে কে জানি না, পেপার একটা নিয়ে আসছে। আসার পরে এই যে দেখেন আমার মেয়ে হারানি গেছে ওর মতো। আমি তো শ্যামলা, ও, ওই মেয়ে সুন্দর। যে মেয়ে হারানো গেছে সে মেয়ে সুন্দর। পেপারে নিয়ে আসছে, কই দেখেন আমরা পেপারও ছাপাইছি, এরকম এরকম, ও আমাদের মেয়ে। ওকে। বলতেছে, আমি বলতেছি না, উনি আমাকে জড়ায় ধরছে, অনেক আদর করতেছে, মানে আমার কাছে এরকম লাগতেছে না। পরে উনি রান্না করে নিয়ে গেছে, কয় আমার শরীরে কি কোনো দাগ আছে বলেন তো? কয় হ্যাঁ আছে, পিঠে দাগ আছে। পরে বলতেছে যে চল রান্না করে যে আমি দেখে আসি, ওই রুমে চল। পরে নিয়ে গেছে, নিয়ে পিঠে দেখছে, কয় পিঠে, বলতেছে দাগ আছে। পরে আমি আমার ওই আপুকে ডাক দিছি, আমি কই, আপু আমার পিঠে কি দাগ আছে? কয় না তো, পিঠে কোনো দাগ নেই। ওই মহিলা আবার আমার চুপে চুপে বলতেছে তুই বলিস যে আমি তোর মা, ঠিক আছে, তোর জন্য আমার জন্য দেখ মায়া লাগছে না, আমি জড়ায় ধরছি, আমি তোর মা, কিন্তু তুই হ্যাঁ বলিস তাহলে আমি তোকে নিয়ে যাব। হুম। তো বলছি, আমি আর কিছু বলিনি। পরে আপুর কাছে চুপে যেয়ে বলছি আমি, আপু উনি আমাকে না এরকম এরকম কথা বলতেছে। পরে আচ্ছা কয় দাঁড়া, কিছু বলিস না, বুঝতে দিস না ওদেরকে। পরে আমার ভাইয়াকে ফোন দিছে, কইছে শোনো তিশা, উনি আমার তিশা ডাকে আমাকে, কয় তিশাকে তো নিতে আসছে, ও দাবি করতেছে ওর মা বাবা, তো তুমি পুলিশ নিয়ে আসো, এইভাবে তো আর দেওয়া যায় না, তুমি পুলিশ, মানে ওদেরকে ভয় দেখানোর জন্য বলতেছে, তো তুমি পুলিশ নিয়ে আসো, আমরা তো কাগজপত্র ইয়ে করে রাখছি, থানাতে জিডি করে রাখছি, তুমি নিয়ে আসো। পরে ওই মহিলারা মানে 1 মিনিটও জানে, বলতেছে কি না না আসলে আমাদের ভুল হয়েছে, ও আমাদের মেয়ে না। এরকম প্রমাণ মানে যার পাইনি। মেয়ে হবে, যে মনে করবে এটা তার মেয়ে, সে পুলিশ কেন, যে কোনো কিছু নিয়ে আসলে সে ওখানে দাঁড়াই থাকবে। হ্যাঁ, জান চলে যাবে কিন্তু মেয়েকে নিয়ে যাবো আজকে, বিষয়টা পরে এরকম। ওনারা চলে গেছে, 1 মিনিটের ভিতরে ওনারা চলে গেছে, আর মানে আসেনি। ওকে, হ্যাঁ। তার মানে এটা ফ্রড ছিল। হ্যাঁ, এরপরে আমরা যদি খুঁজে দেখা গেল ওই ফ্যামিলি আসছে, তখন কি হবে? না মানে ওদেরকে দেখলে চিনবেন যারা আসছিল? চিনবো চেহারা দেখলে। চেহারা দেখলে চিনবেন? ওর মাথার মধ্যে নিশ্চয়ই থাকবে, যদি কেউ আসে আপন ঠিকানা গেট টুগেদার করা সম্ভব হয়, এরাই চলে আসছে কিনা। পরে যে ওনারা চলে গেছে, পরে আপু আর চেষ্টা করে নেই না, ওনাদের অনেক যোগাযোগ আছে, অনেক জায়গায় ইয়ে করছে। কেউ বলে যে, বেশিরভাগ সময় বলে চট্টগ্রামে দিকে এরকম, মানে এই পটিয়া শশিয়া তো চট্টগ্রামেই আমরা শুনেছি। এখানে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, যে এই ঘটনাটা উনি বললো, এটা চাইলে তো আমি নাও নিয়ে আসতে পারতাম। এখানে ক্লুর সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। বাট এখানে অ্যাওয়ারনেসের একটা অনেক বড় ব্যাপার আছে। আমাদের বেসিক ভিডিওতে যারা আসেন তাদেরকে আমি সবসময় যে কথাটা বলি, আমরা যেহেতু ওপেন সোর্স নিয়ে কাজ করি, লাইক আমাদের এই বিষয়গুলো পাবলিক প্ল্যাটফর্মে আসে, সেখানে কেউ কমেন্টস করেন, সেখানে বলেন আমি চিনি, ফোন নাম্বার দিয়ে দেন, এবং আমরা তাদেরকে স্ট্রিক্টলি বলে দেই দয়া করে আপনারা নিজেরা যোগাযোগ করবেন না, দয়া করে যোগাযোগ করবেন না, বারবার বলে দিই। এবং
তারা যোগাযোগ করেন না। এখন পর্যন্ত আমরা এরকম কেস পাইনি যে নিজে থেকে যোগাযোগ করেছেন। কারণ এই যোগাযোগের কাজটা আমরা অফিসিয়ালি করি, আমরা বিভিন্ন তথ্য বের করি, সমস্ত কিছু বের করার পরে তারপরে আমরা মুখোমুখি করি। আর উনি যে ঘটনাটা এখানে বললেন, এখানে দুটো জিনিস দাঁড়াতে পারে। একটা হচ্ছে যে সত্যি সত্যি ওনাদের পরিবার থেকে কেউ একজন হারিয়ে গেছে, এবং যাদের সন্তান হারিয়ে যায় তারা এরকম যাকেই পায় তাকে নিজের সন্তান মনে করার চেষ্টা করে। একটা অদ্ভুত ডিলেমা, অদ্ভুত একটা বিষয়, যেটা আমি বহু কেস পেয়েছি এরকম। আরেকটা বিষয় যে হয়তো ওনাদের সন্তান না, কিন্তু ইন্টেনশন ভালো ছিল না, কোনো ফ্রড হতে পারেন, যারা আসলে ওকে নিয়ে 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 যাওয়ার জন্য এখানে এসেছিল। নিয়ে গিয়ে কি করতো আমরা জানি না, বাট নিয়ে যাওয়ার জন্য এসেছিল, এরকম হতে পারে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু এতটা সহজ না, নিজে থেকে নিজে যোগাযোগ না করা। এবং বেসিক ভিডিওতে যারা আসেন তারা দয়া করে কন্ট্যাক্ট করবেন না। এই কাজটি আমাদের কাজ, এবং আমরা এটা করে আপনাদের সামনাসামনি আনবো। তো এই হচ্ছে বিষয়। এবং অনেক সময় দেখবেন যে আমাদের এখানে আসতে চায় না, আমরা ফ্যামিলি খুঁজে পেয়েছি, বলে যে ঠিক আছে, হ্যাঁ পেয়েছেন তো ভালো কথা, আমাদের এখানে পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মেয়ে এত বছর পরে আসছে, ছেলে এত বছর পরে আসছে, আমাদের এখানে পাঠাই দেন। এবং আমরা ওইভাবে পাঠাই দেই না। তার প্রধান কারণটা হচ্ছে এটা পাবলিকের জানার অধিকার আছে। যেহেতু পাবলিক এটা শেয়ার করেছে, পাবলিকের জানার একটা অধিকার আছে কার কাছে উনি যাচ্ছেন, তাদের বাড়ি কোথায়, তাদের ঠিকানা কি, তাদের আশেপাশের লোকজন কেউ চেনে কিনা। এবং ডেফিনেটলি এটা একটা প্রুফ হিসেবে, ডকুমেন্টস হিসেবে থাকে। এটা শুধু ভিডিও ডকুমেন্টস না, এটা একটা রিটেন ডকুমেন্ট হিসেবেও আছে। ওনারা যখন এখানে আসেন তখন ওনাদেরকে একটা পেপার সাইন করতে হয় যে আমরা এই ভিডিও করার স্বেচ্ছায় অনুমতি দিচ্ছি। এবং যখন ওনারা গেট টুগেদার করেন বা কোনো ফ্যামিলি পাওয়া যায়, তখন দুই পক্ষ এখানে স্টেটমেন্ট দেন, সেটা ভিডিও স্টেটমেন্ট এবং একই সাথে রিটেন ডকুমেন্টস। সো এই বিষয়গুলো আসলে আপনারা চোখে যেটা দেখেন খুব সহজ সরল মনে হয়, আসলে বিহাইন্ড দ্য সিন কিন্তু অতটা সহজ সরল না, এটা একটু কমপ্লেক্স। হ্যাঁ, এবং এগুলো আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার ফসল আর কি। তো এই হচ্ছে বিষয়। আপনার বর্তমানে বিয়ে শাদী হয়েছে, মাশাআল্লাহ। জি আপনার হাজবেন্ড আজকে সাথে এসছে। জি। কত বছর হলো বিয়ে হয়েছে? 11 বছর চলতেছে। শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো সমস্যা হয়? না, এখন হয় না। প্রথম প্রথম মানে সমস্যা হয়েছে হুম যে হুম কেন বিয়ে হয়েছে, এরকম বাবা নাই মা নাই, হুম। কোথায় মানে কি পরিচয় কি, মানে এখন তো সাপোর্ট দিচ্ছেন। এখন সবাই ইনশাল্লাহ সবাই ভালো, সবাই অনেক আদর করে। ওকে, মাশাআল্লাহ। তো আপনার আমার জামাই কি আপনাকে জেনে শুনেই, মানে আপনার হাজবেন্ড হ্যাঁ, জেনে শুনে বিয়ে করেছিল? আমার হাজবেন্ড বলছে যে আমি পারলে আরো ভালো জায়গায় বিয়ে করতে পারতাম, হুম। মানে আমাদের ফ্যামিলি হিসেবে আমি আরো ভালো জায়গায় বিয়ে করতে পারতাম। আমি ওকে বিয়ে করছি এই জন্য যে ওর মা বাবা নাই। অসাধারণ, এই লোকটাকে একটু দেখানো দরকার। ওর মা বাবা নাই, আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। ও পড়ালেখা করছে বা ওর বাবা মা আছে, আমার এটা লাগবে ওইটা লাগবে, আমার কোনো কিছু লাগবে না, আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। বাচ্চা কাচ্চা আছে? 2 মেয়ে আছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু ওয়েট করেন ভাই, আপনার নামটা একটু বলেন প্রথমে। আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন। ইমাম হোসেন, আপনার স্ত্রী? জি। তো ও সবকিছু জেনে শুনে আপনি ওকে বিয়ে করছিলেন? আচ্ছা। তো ইমাম ভাই মানে কতটুকু আগ্রহ ওনার দেখতে পান ফ্যামিলিতে ফেরার, নাকি আপনি জোর করে ধরে নিয়ে আসছেন যে সুযোগ যেহেতু আছে? ওর অনেক আগ্রহ, আর আমার অনেক আগ্রহ। আমি আপনার এই ভিডিওগুলো অনেক আগ থেকে দেখেন, দেখি, অনেক বছর হয়েছে। তো আমি আসবো বলে আসলে সময় পাইতেছি না, বা ওরকম কাউকে পাইতেছি না। এখানে একটা কথা বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনারা গতকাল এসেছিলেন, গতকাল আমি ভিডিওটা রেকর্ডও করেছি। এবং এই ভিডিওটা রেকর্ড করার পর আমি যখন এটা ফাইলটা বের করতে যাচ্ছি, তখন গিয়ে দেখি যে ফাইল দুটো নাই। এরপরে আমি ওনাদের তাৎক্ষণিক ফোন দিয়ে বলি যে ভাই এরকম এরকম হয়ে গেছে, এখন আপনারা কি করবেন? ওনারা রাতে ঢাকাতে স্টে করে ওনারা আবার সেকেন্ড টাইম এখানে আসছেন। তো আমি সরি বলে নেই, কারণ আমার এখানে কিছু করার ছিল না, একটা টেকনিক্যাল ফল্ট। কারণ আমাদের আসতে হবে। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, এই যে শশিয়া পটিয়া তো মোটামুটি জানাই ছিল, তো আপনার জায়গা থেকে কি কোনো চেষ্টা করেছিলেন আপনি কাউকে জিজ্ঞেস করা বা জানা? হ্যাঁ, অনেক চেষ্টা করছি। আচ্ছা। তো ওরকম ভাবে যেতে পারিনি, বা ও বলতেছে আমার কারোর দরকার নেই, তুমি থাকলে হবে। আলহামদুলিল্লাহ। এখন এখানে একটা কথা আছে ইমাম ভাই, সেটা হলো যে অনেক সময় ফ্যামিলি স্ট্যাটাস অনেক বড় একটা ইস্যু হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে মানে আমি আমার কাজের জায়গা থেকে যেটা অভিজ্ঞতা ফেস করেছি যে মেয়ে এসে বলতে চাচ্ছে না, বা ভিডিওতে যে কথা বলেছে ভিডিও শেষ হওয়ার পরে গিয়ে আমাকে বলতেছে ভাই আপনাকে ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমার কিন্তু ইনফরমেশনের মধ্যে এরকম একটা ইনফরমেশন ছিল যেটা বলিনি, আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে প্রবলেম হবে। না, আমার শ্বশুর বাড়ির সবাই চায় যে গরিব হোক বড়লোক হোক আর যেমনই হোক, সেটাই আমারও। মানে তোর মা বাবা খুঁজে পাস, এতেই আমরা খুশি। এটাতে আপনাদের কোনো সমস্যা নাই তো? মানে সবাই আলহামদুলিল্লাহ, বলে। ঠিক আছে। তাহলে আমার আর বিস্তারিত ব্যাখ্যার দরকার নাই। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি যে এই বোনটি তার পরিবারে ফেরাতে চাই, এবং আমরা সবাই মিলে চেষ্টা করব। শানু হচ্ছে ওর বাবা মায়ের দেয়া নাম, জি। যদিও পরবর্তী শানুই আছে না চেঞ্জ হয়েছে? তৃষা বলে সবাই। তৃষা। তো এই শানুকে আমরা তার বাবা মায়ের কাছে ফেরাতে চাই এবং পিতৃ পরিচয়ের কাছে ফেরাতে চাই।
তো আমরা সবাই মিলে চেষ্টা করব উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করব, শুধু শেয়ার না আমরা ট্যাগও করব। আর এই পটিয়ার কারা আছেন, ছোট পটিয়া এবং শসিয়া, এই দুটো এলাকাতে যদি আপনারা চষে ফেলেন, সবাই মিলে খোঁজেন, তাহলে এটা খুব সহজেই বের করা সম্ভব। তো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। জি বল। খালামণি আছে, খালামণির মুখে দাগ আছে একটা। স্কুল টিচার হ্যাঁ কালকে বলেছিলেন আপনি, আমার জি মনে আছে। স্কুল টিচার আপনার খালামণি, প্রাইমারি স্কুলের টিচার কি? জি প্রাইমারি স্কুলের টিচার। বসন্তের দাগ আছে। বসন্তে না, জন্মের দাগ কালো। কালো দাগ আছে। জি তো এই খালামণি যদি আমাদের ফ্যামিলি যদি পাওয়া যায়, তাহলে এই খালামণিকে সাথে করে নিয়ে আসতে হবে ডেফিনেটলি। খালামণিকে দেখলেই তো মোটামুটি সবকিছু। মায়ের আগে খালাকে দেখবেন, তাহলে জন্মের দাগ। ভাই বোন অতটুকু স্মরণে, কিন্তু এটা স্মরণ আছে একটা ভাইয়া মাদ্রাসা পড়তো। আপনার এক ভাই মাদ্রাসায় পড়তো, জি সে বড় না ছোট আপনার? বড়। বড় ছিল। ছোট ছিলাম। তো এই যে খালার সঙ্গে আপনাকে দিয়ে পাঠিয়েছে, এটা কি কোনো মানে আসার আগে কিছু বলেছে যে তুমি এখন থেকে ঢাকাতেই থাকবে বা ওই বাসাতে যাচ্ছ, ওখানে ওনারাই না, তোমাকে দেখাশোনা? এরকম কিছু বলে নাই। উনি আমাদের বাড়িতে গেছে, বাড়িতে আসার পরে ওই উনার নিজের বাড়িতে খালাম, উনি বাড়িতে ফার্স্টে আনছে। আনার পরে উনাদের বাড়িটা আবার অনেক বড়, না, মানে কিন্তু সেটার আগে আমার একটু জানা দরকার যে আপনার মার কাছ থেকে, যেহেতু আপনি বলতেছেন আপনি একটাই মাত্র মেয়ে ছিলেন, জি তাই না? তো আপনার মার কাছ থেকে একটাই মেয়ে ছিল নাকি আরো মেয়ে ছিল? আপনার বোন ছিল? আমার মনে নাই। এটা মনে নাই। জি না। আপনার দেখা মতো আর কেউ ছিল না? না। ওকে, এমন হতে পারে হয়তো বড় ছিল, বিয়ে হয়ে গেছে, বা অন্য কেউ থাকলেও থাকতে হ্যাঁ পারে। সেটাই। ওকে, তো তার মানে যেটা আমি বুঝতে পারছি, এরকম কি অভাবের কথা মনে পড়ে? ছোটবেলায় খুব অভাব ছিল, এরকম কোনো কিছু? অভাব ছিল না, মানে কখনো কারো থেকে কিছু মানে যে খুঁজে খাবো এরকম ছিল না। আমাদের একটা বড় ঘর ছিল, আর একটা ঘরও ছিল আপনার এই যে টিনের ঘর, মানে চারিদিক দিয়ে টিন, আর উপরে হচ্ছে সিমেন্টের টিনের ছিল, উপরে চাল সিমেন্টেড, ছিল। সিমেন্টের টিনের চাল। হ্যাঁ, আর আচ্ছা, বড় ঘর ছিল, ওইখানে 2-3টা রুম ছিল। বড় ঘর, দুটো তিনটে রুম। জি তাহলে অবস্থা তো খারাপ ছিল না যে আপনাকে কাজে দিবে বা এরকম না। কোনো কিছু? আর বাড়ির পাশে রাস্তা, আর তারপর একটা পুকুরও ছিল। আচ্ছা, হ্যাঁ, পুকুরের পাশে আবার অনেক বড় বড় তুলা গাছ, বাঁশ গাছ, কবরস্থান ছিল। শিমুল গাছ, মানে শিমুল তুলা হ্যাঁ গাছ। হ্যাঁ, বড়, অনেক বড়। আচ্ছা, তো যেটা আমার জানার ছিল যে খালার সঙ্গে যে আপনাকে দিল, আপনাকে কি বলে দিয়েছিল আপনার মা? কি বলে দিয়েছে জানি না, উনি আমাকে বলছে আমার মানে ওরে আমি কদিনের জন্য নিয়ে যাই, আমি ঢাকায় যাবো, তো তো আবার আসার সময় নিয়ে আসবো যখন চলে আসি। তো উনি আমাকে নিয়ে আসছে, আনার উনি কি আপন খালা ছিলেন আপনার? না, মনে হয় না যে আপন তো আপন খালা খালা না ছিল। হলে এরকম একটা ছোট মেয়েকে দিয়ে দিবে কারোর সঙ্গে আপনার মা? এইটাই মানে কেন দিচ্ছে আমি এটাই ভাবি সবসময় আসার যে সময় বাবার সঙ্গে দেখা হয়েছে নাকি না, মনে নাই? না বাবার সাথে দেখা হয়নি। এর আগে কখনো ঢাকায় আমি এসেছেন? যখন চলে আসতেছি আম্মু আমাকে অনেক দূর পর্যন্ত হাইটা আগায় দিয়ে গেছে। আচ্ছা, তো এর আগে কি ঢাকায় কখনো আসছেন? না, এই ফার্স্ট। এই প্রথম আপনি ঢাকায় হ্যাঁ, আসতেছেন? আর আমি তখনও ছোটবেলায় গাড়িতে উঠতে অনেক ভয় পেতাম। কিভাবে আসছিলেন মনে আছে? হ্যাঁ, গাড়িতে চড়ে? বাসে করে আসছি। ফার্স্টে বাস স্ট্যান্ড রিক্সা দিয়ে আসছি, আসার পরে ওইখান থেকে বাসে উঠছে। বাসে উঠে? বাসে উঠে বাসে থেকে নামার পরে আবার সিএনজি দিয়ে এই যে মোয়াখালী থেকে হারাই গেছে। আচ্ছা, তো বাস থেকে যে আপনি বাসে করে যে আসছিলেন, কতক্ষণে আসছিলেন? অনেক টাইম লাগছে, রাত হয়ে গেছে আস্তে আস্তে। আশেপাশের একটু যদি বলি, যে বাড়ি থেকে আসতেছেন সেটা আপনার বাবার বাড়ি, জি নানার বাড়ি, আশেপাশে পরিচিত এরকম কোনো এলাকা? আমাদের বাড়ি থেকে মনে করেন মাঝখানে অনেকগুলা জমি, জমি মানে একটা বিশাল বড় বাড়ি ছিল, ওটাকে মানে বাগান বাড়ি বলতো হুম বা ভূতের বাড়ি এরকম একটা কিছু বলতো, কারণ অনেক গাছ ছিল, হুম অনেক ভয়ঙ্করের মতো বাড়িটা ছিল। অনেক বড় বড় মানে মানে ঘর ছিল এখানে। হুম ওইখান থেকে আবার অনেক মানুষকে ওই বাড়ির থেকে খাবার দাবার দিত, এমনকি বরঞ্চ ওই বাড়ির থেকে আমার দাদি বুড়া ছিল তো, হুম ওনাকেও রোজার সময় খাবার পাঠাইতো ওই মানে বাড়ি। দাদিকে খাবার দেওয়া হতো, ওই বাড়ির লোকজন দিত? হ্যাঁ, আচ্ছা, ওনারা খাবার দিত এই প্রায়শই। বাড়িটা আপনার বাড়ি থেকে কতদূর ছিল? 4-5টা জমি পরেই? হ্যাঁ হ্যাঁ, এরকম বিশাল বড় জমি অনেকগুলা ছিল, ওই জমি দিয়ে মাঝখান দিয়ে হাইটা মানে যাওয়া। জঙ্গল বাড়ি বা ভূতের বাড়ি বলতো লোকজন, হ্যাঁ ছোটবেলায় হ্যাঁ, আপনার এরকম শুনেছেন? আমরা ছোটবেলা ওইখান থেকে অনেক বড়ি মানে টোকাইতে যেতাম, আম টোকাইতে যেতাম, তেঁতুল টোকাইতে যেতাম। ওখানে মানুষজন থাকতো নিশ্চয়ই? থাকতো খুব কম, খুব কিন্তু কম? অনেক ঘর ছিল, ভয়ে অনেকে যাইতো না। আচ্ছা, যেগুলো কি পাকা ঘর, মানে ভাঙাচোরা এরকম কোনো? দুয়ার গুলা অনেক পাকা, আর আচ্ছা, এমনিতে বড় ঘর। এখানে আপনার নানুর বাড়ি কোথায় ছিল? নানুর বাড়ি আরো দূরে। নানুর বাড়ি থেকে দাদুর বাড়ি কতটুকু দূরে? রিক্সা দিয়ে যাওয়া লাগতো। রিক্সা দিয়ে যাওয়া জি, লাগতো? আচ্ছা, আর আমি রিক্সাতে উঠতে অনেক ভয় পাইতাম, তো তো আম্মু আমাকে জোর করে ধরে নিয়ে যেত। তারপরে আমার ভয় পাওয়ার জন্য মানে অনেক সময় হাইটাও নিয়ে যেত। ওকে, তখন নানা আমাকে অনেক আদর করতো, নানা ছিল মনে আছে, নানা অনেক আদর করতো। নিয়ে গেলে নানা যখন ওই যে রোজার সময় মসজিদে হইতো না, মানে এই যে কথা বলে না রোজার শেষের দিকে, হুম, ওইটাতে বসতো। পরে আমি দেখা করতে যে খাবার দিতে যেত, তখন আমিও সাথে যেতাম। ইতেকাফ যেটাকে বলে। জি, হুম,
পরে আমাকে খেজুর দিত, জিলাপি দিত, মানে কথা বলতে না, এমনি আদর করে মুছে টুছে দিত আর কি। এখানে আমার নানা বাড়ির অবস্থা ভালো। নানাদেরও 3টা ঘর ছিল, একটা রান্নাঘর মানে সবকিছু রাখার জন্য, আর 2টা বড় বড় ঘর ছিল, আচ্ছা, উঁচা উঁচা, মানে পাকা করার মতো ঘর ছিল। আর নানা অনেক গৃহস্থী করতো, মানে মিষ্টি কুমড়া, তারপরে এমনি অনেক কাঁচা মরিচ, মানে অনেক সবজি অনেক সবজি চাষ করতো। করতেন। জি। আচ্ছা, নানা নানার নাম মনে আছে? না, ওদের কারো নাম মনে নেই। আচ্ছা, বাবার নাম কি? বাবার নাম আনসার আলী। আনসার আলী। জি। মায়ের নাম? আমার নাম খায়রুন্নেসা। খায়রুন্নেসা। আপনার নাম হচ্ছে শানু। জি। আপনার যে ভাইটা ছিল সে ভাইয়ের নাম কি ছিল? মনে নাই। ভাইয়ের নাম মনে নেই, শুধু মা আর বাবার নাম মনে আছে। এছাড়া আর অন্য কারো নাম? অন্য কারো নাম মনে নেই, মানে সবাই বলতো যে আগে, মানে ওই 2টা নামই স্মরণ আছে আমার। আপনার একটা হিডেন ক্লু আছে আপনার শরীরে, সেটা আপনাকে আমি এখন বলতে নিষেধ করবো। এটা কি আপনার মা কিংবা বাবা জানে? তো আমি ছোটবেলা থেকে এটা আমার আচ্ছা, এখানে যে শব্দটা উনি উচ্চারণ করেছে উনি বলেই ফেলেছে কোথায় আছে, আমি শব্দটা মিউট করে দিচ্ছি। তো এটা ছোটবেলা থেকেই ছিল। জি। আচ্ছা, কারণ আপনার মার জানার কথা এটা। আর আমি যেখানে দেখতে পাচ্ছি ফর্মে আপনার 2টো এলাকার নাম মনে আছে। নানুর বাড়ির এলাকার, নানুর বাড়ি শশিয়া, হ্যাঁ, আর নিজের বাপের বাড়ির নাম ছোট পটিয়া। এটা কি ছোট পটিয়াই হবে আপনি নিজে? পটিয়াই আমি মানে সবসময় বলতাম ছোট পটিয়া, আবার অনেকে বলতো যে ছোট পটিয়াও আছে, বড় পটিয়াও আছে। মানে আমার আমার বাপেরটা হচ্ছে ছোট পটিয়া, মানে আমাদের এলাকার নাম হচ্ছে ছোট ছোট পটিয়া, পটিয়া। আর নানুর বাড়ি হচ্ছে শশিয়াতে। শশিয়া। তো এই ছোট পটিয়াতে গিয়ে আপনার বাবার নাম ধরে জিজ্ঞেস করলেই পাওয়ার কথা, তাই না? আনসার আলী কে? জি। আচ্ছা, ওনার পেশা ছিল ধানের মিল ছিল। ধানের মিলে কাজ করতেন, বা ধানের মিল ছিল ওনার? উনি আবার ওই যে মানে শীতকাল আসলে খেজুরের রস পাড়তো, খেজুর গাছে যে পাকা পাকা খেজুর ওইগুলো পাড়ে নিয়ে আসতো, মাছ ধরতো রাতে। হুম। এই মনে আছে একবার অনেক বড় একটা শোল মাছ ধরে আনছিল রাতে, আমরা দেখে অনেক খুশি হয়ে গেছিলাম। আচ্ছা, তো আমি এখানে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, এই শশিয়া পটিয়া কোন জেলায় আছে এটা আমরা জানি না, এটা ওদের এলাকার নাম, গ্রামের নাম, যাই বলি না কেন। আম, এটা ধরে যদি আপনারা আগান তাহলে আমাদের মনে হয় যে এই জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। আর তো আমার নানুর বাড়ি তো মানে মেইন রোড ছিল, অনেক বড় বাজার ছিল নানুর বাড়ির পাশে, অনেক বড় বাজারটা ছিল, স্কুল কলেজ এগুলা ছিল। আর তারপর ওইখান থেকে একটা কাঁচা রাস্তা আছে, ওইখান দিয়ে আমরা নামতাম। হুম, একটা ব্রিজ আছে নানুর বাড়িতে ঢুকার দিয়ে, বড় ব্রিজ মেন রোডে। তখন ওইখান থেকে আমরা নিচে যখন নামতাম, এই খাল আছে একটা অনেক বড় খাল, ওইখানে অনেক মাছ ধরতো মানুষে। আপনি যে জায়গাটায় আছেন, যে আপনি রাগ করে যে বাসায় নিয়ে এসছে, সে বাসার সাথে রাগারাগি হয়েছে, কোনো একটা কথা কাটাকাটি মানে হয়েছে, হ্যাঁ, আমাকে একটা থাপ্পড় মারছিল। রাগ করে আপনি ছাদে উঠে গেছেন। হ্যাঁ, তারপর অনেক কি রাত হয়েছে? ছিল তো ওইখান থেকে, মানে বিকেলে উঠছি তো সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে, তখন ওইখানে উপরে একটা মহিলা থাকে। তখন আমাকে বলছে যে তুমি দাঁড়ায় আছো কেন, সন্ধ্যা হয়ে যেতেছে, যাও, ছাদে রাত্রে থাকে না। হুম। পরে আমি নেমে গেছি, আমি অনেক আস্তে আস্তে নামছি যেন আমার পায়ের শব্দ কেউ না পায়, মানে ভাবছি যে যদি আবার আমাকে মারে, ওই ভয়টা ভিতরে ছিল আর কি। হুম। পরে আস্তে আস্তে ওইখান থেকে নামার পরে আমি বের হয়ে গেছি রাস্তায়। আমার তখন আমার হাতে 10 টাকা ছিল, আচ্ছা, ওই মানে ভাবছিলাম যে একটা চিপস কিনবো, তো ওখান থেকে বের হয়ে গেছি। ওইখান থেকে বের হলে একটা মসজিদ আছে, আবার হ্যাঁ, মসজিদে একটা লোক, মানে অন্ধ লোক, হুম, ওখানে কাপড় চোপড় বিক্রি করতো উনি। ওকে, মসজিদের পাশে কাপড় চোপড় বিক্রি করতো, ওই আশেপাশে দোকান ছিল, অনেক দূরে ছিল। ওইখান থেকে হাঁটতে হাঁটতে একটা চিপস কিনছি, পরে আবার মানে এক গলি থেকে আরেক গলি গেছি, তো আর মানে বাসা চিনিনি, রাত হয়ে গেছে যে, হুম, এই জন্য আর চিনতে পারিনি, তারপর? ছোট ছিলাম। পরে হাঁটতে হাঁটতে আবার অনেক দূর পর্যন্ত চলে গেছি, এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পরে হাঁটতেছি একটা মানে নীরব জায়গায়, একটা বয়স্ক একটা মহিলা ওইখান দিয়ে যাইতেছে। যার পরে মানে ভয় পাইতেছি তো, উনার হাত দিয়ে ধরছে, উনি আবার ভয় পেয়ে গেছে, এই তুই কে, আমার হাত ধরছিস কি লেগা? হুম, আমি বলছি আমি না হারাই গেছি, মানে আমি যেখান থেকে হারাই গেছি এখানে মনে হয় বেশি দূর না, কাছাকাছি আর কি। হুম, কাছাকাছি হইব। তো পরে বলতেছে যে আমার হাত ধরছিস কি লেগা? আমি বলছি আমি তো হারাই গেছি, বাসা থেকে বের হয়ে গেছি। হুম, তো বলছে আচ্ছা চল আমার সাথে চল, মাইক দিয়ে লাস করলে তোরে দিয়ে দেবো, হুম, আর না পাইলে আমার কাছে থাকবি। হুম, পর নিয়ে গেছে উনি, আবার ওই যে বাসায় কাজ করতো ওইখান থেকে মনে হয় খাবার নিয়ে গেছে, হুম। এখান থেকে খাবার টাবার খাওয়া আমাকে শোয়াই দিছে। তখন বলতেছে আমারই তো খাওয়া দাওয়া করতে কষ্ট হয়, আমার ছেলে মেয়ে নেই, তো আমি যে বাসায় কাজ করি ওই বাসায় আমি তোর দিয়ে দেবো। মানে কাজের লোক হিসেবে থাকবে। হ্যাঁ, হুম, বলতেছে দিয়ে দেবো, তো আমি আর কিছু বলিনি। উনি আমাকে সকালে উঠাইছে, মুখ টুক ধোয়াইছে, পাউরুটি নাকি একটা খাওয়াইছে। হুম, খাওয়ানোর পরে আমি হাঁটতেছি হাঁটতেছি, আমি ভাবতেছি যে আমি কাজ করবো না, মানে ওনাকে আমার ভালো লাগে না, আমি ওনার থেকে চলে যাবো। আচ্ছা, পরে মানে উনি হাঁটতেছে, উনি উনি অনেক স্পিডে হাঁটতেছে,
তো আমি ভাবছি 2টা গলি ছিল, আরেকটা গলি দিয়ে আমি দৌড় দিচ্ছিলাম। মানে ওনার পেছন থেকে চলে গেছেন, জি, তারপর? ওনার এখান থেকে চলে গেছে। পরে হাঁটতে 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 আপনার এই যে এই যে মহাখালী এই যে ফ্লাইওভারটা আছে না, হুম ওইখানে নিচেই একটা মহিলা বসে আছে, আম নিয়ে, কাঁচা আম নিয়ে বসে আছে। তো আমি বলছি আমাকে একটা আম দেন। কয় না, তোর কাছে টাকা আছে? কাঁচা আম কিনতে হলে তো টাকা লাগে। হুম বলছি না, আমি তো কালকে হারাই গেছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। হুম তো মহিলা আমাকে গাড়ি গায়, ধর আম খা। হুম পরে শক্ত করে আমার হাতটা ধরে রাখছে। ধরার পরে অনেক লোকজন আসছে, মানে এ নিয়ে যাবো, এ নিয়ে যাবো। হুম তারপরে ওই মহিলা বলতেছে না, আমি ওরে কারো দিব না, আমার মেয়ে যে বাসায় থাকে ওনার মেয়ে নাই, আমি হ্যাঁ দিমু। আচ্ছা হ্যাঁ, আমার কাছে একটা মেয়ের খোঁজ করছিল। হুম তো পরে উনাকে মনে হয় খবর দিছে, খবর দেওয়ার পরে উনি আসছে, আসার পরে উনি আমাকে নিয়ে গেছে, হুম চিপস একটা কিনে দিয়ে আমার বাসায় নিয়ে গেছে। উনি রিক্সা দিয়েও যায়নি, সোজা পথেও যায় নাই, উনি মানে আমার মানে অনেক চিপা গলি দিয়ে বস্তি দিয়ে মানে নিয়ে গেছে, মানে আমি যেন আবার না চিনা বাসা থেকে বের হয়ে না আসতে পারি। পর নিয়ে যাওয়ার পরে 2 দিন রাখছে, রাখার পরে উনি আমাকে দেশে পাঠিয়ে দিছে। মানে আমার যে খালা ছিল, হুম উনি আমাকে দেশে মানে দেশে পাঠাইছে যাতে করে আপনাকে কেউ না নিতে পারে। না হুম নিতে পারে, এটাই। হ্যাঁ, ওনার দেশে পাঠাইছে। ওনার হ্যাঁ, দেশের বাড়ি কোথায়? কুমিল্লা, কুমি- গরিপুর। কুমিল্লা গৌরীপুরে পাঠিয়েছে আপনাকে, তারপর? জি। পরে ওইখান থেকে মনে হয় 10-12 দিন পরে আবার উনি ঢাকায় আনছে। আচ্ছা উনি ঢাকায় ছিল আগে, ঢাকায় নিয়ে আসার পরে এই তো এরকম থাকতেছি, করতেছি। ওখানে কত বছর ছিলেন? প্রায় 12 বছর, প্রায় 12 বছর ওখানে ছিলেন। 12-13 বছর ছিলাম। আচ্ছা মানে ঢাকায় ছিলাম 7-8 বছর, পরে ওনারা ব্যবসা লস খেয়েছে, ওনারা দেশে চলে গেছে। আচ্ছা, তো আমাকে একটু বলেন তো, আপনি তো ওই বাসাটা খুঁজে বের করতে পারতেন, যে বাসা থেকে, মহাখালী থেকে আপনি যে বাসা থেকে হারায় গেছেন। ওনারা আমাকে কেউ নিয়ে যায় নাই। আপনি পরবর্তীতে চেষ্টা করেছিলেন, গিয়েছিলেন ওই বাসা? পরবর্তীতে হ্যাঁ, পরবর্তীতে যে 10-12 বছর, 13 বছর হ্যাঁ এরকম হইতে আমার ওই যে এখন বর্তমানে যে আপুর সাথে বেশি যোগাযোগ আমার, হুম যার কাছে ছিলাম মানে হুম এত বছর, মানে ওনাদের থেকে আসার পরে ওনাদের সাথে যোগাযোগ থাকতো মানে। হুম তারপরে এই আপুটার কাছে আসা হয়েছে মানে কি, এই ওই আমার যে খালা, হুম ওই খালার ওখানে ওনারা একজন ডাক্তার, ওই যে মগবাজার ওনাদের ফ্ল্যাট। হুম তো ওনার সাথে উনি মেয়ে হজ করতে, মানে মা হজ করতে যাবে, তো হুম তো বলছে আমার মেয়ে তো 20 লাখ, ও বাসায় একা থাকে, ওরা একটু দেন, তো দিলে মানে ও আমার মেয়ের সাথে থাকবে। তো উনি আমাকে নিয়ে আসছে, আসার পরে উনি হজ করতে চলে গেছে, ওনাদের বাসায় 2 মাস ছিলাম। হুম ওই হজ করতে গেছে, আসার পরে তো ওনার ওই ক্ষেত্রে ওই বাসায় ওই ফ্ল্যাটে ওই আপুটা, মানে এখন বর্তমানে যে আপুর কাছে যোগাযোগ আমাকে বিয়ে দিচ্ছে উনি আর কি। তো ওই আপুটার কাছে ছিলাম, পরিচয় হয়ে গেছে। ওই আপুটা আমাকে অনেক মানে অনেক আদর করছে, কিন্তু কয় ঠিক আছে তোর আমার বোনের মতো রাখবো, তুই আমার কাছেই থাক, হুম আর দেশে যাওয়ার দরকার নেই। পরে ওনার কাছেই মানে ছিলাম আর কি। না, আমার প্রশ্ন যেটা ছিল যে আপনি চাইলে তো ওই বাসায় যেতে পারতেন, গিয়েছিলেন কখনো? হ্যাঁ, ওইটা বলতেছি। তারপরে মানে ওই আপুটা আমাকে নিয়ে গেছে, মানে বলতেছে হ্যাঁ আমি তোর বাবা মাকে খুঁজে দিব। উনি একবার সাংবাদিক আনছে, সাংবাদিক লেখা টেখা সবকিছু নিচ্ছে। তারপরে থানায় বলতেছে কি, ওরা আমরা মা বাবা খুঁজে দিব, আপনারা আমাদের থানায় ওরে রেখে দিতে হবে। হুম তোমার ভাইয়া বলতেছে না, দিনকাল ভালো না, ও বড় হয়ে গেছে, এখন এইভাবে দেওয়া যাইব না, হুম যদি খোঁজ হয় তাহলে বললেন। তো এই কথা বলে উনি আমাকে নিয়ে আসছে। তারপরে ওই আপু আবার এই মোয়াখালী আমাকে নিয়ে আসছে। আসার পরে আমি মানে বাসা চিনে গেছি, ওই যে বয়স্ক লোকটা মানে অন্ধ লোক জামা কাপড় বিক্রি করতো, ওনাকে চিনে গেছি। আমি বলছি আপু এই বাসা। ও, আপনি চিনতে পারছেন বাসাটা? হ্যাঁ, বাসাটা চিনতে পারছি। পরে আমি বলছি আপু এই বাসা। পরে আপু উপরে উঠছে, হুম বাড়িওয়ালার কাছে যা বলছে যে এই যে মানে এখান থেকে কি অনেক আগে 10-15 বছর আগে একটা মেয়ে হারানো গেছে। কই, হ্যাঁ একটা মেয়ে হারানো গেছে, মাইক দিয়ে অ্যালাউন্স করছে, কিন্তু ওনারা পায় নাই। পরে 2 মাস পরে ওনারা এখান থেকে চলে গেছে, 2 মাস ছিল, 2 মাস পরে চলে গেছে এখান থেকে। ওকে ওকে। কোথায়, কয় এত বছরের ঘটনা তো, মানে কোথায় গেছে আমরা জানি ওনারা যাওয়ার সময় ঠিকানাও দিয়ে যায় নাই? না। তো আপনি গিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে আসেননি? হ্যাঁ, ফোন নাম্বারটা দিয়ে আসছে, মানে এই যে নিচে অনেক দোকান আছে পুরানো, মানে ওই আমি থাকতে যে দোকানগুলা ছিল ওনারা আবার চিনে, তো ওনাদেরকে দিয়ে আসছে। আসার পরে মানে 10-15 দিন পরে 3টা লোক গেছে আমাকে আনার জন্য। তো ফ্যামিলি তো পেয়ে গেছেন আপনি। না, মানে ওই যে গিয়ে কি করছে? 2টা মহিলা আর একটা পুরুষ, হ্যাঁ লুঙ্গি পরানো, মানে কিরকম, মানে চেহারা অন্যরকম,
আচ্ছা, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা পুরুষ লোকেদের, ওকে। আর মহিলাগুলো কিরকম যেন। লুঙ্গি পরা ছিল বলে কি ভয়ঙ্কর চেহারা নাকি নাকি না এমনি? এমনি মানে যে দেশে যেরকম চাষবাসের কাজ করে এরকম চেহারা। আচ্ছা, ঠিক আছে, তারা তাদের লুকসের জায়গা থেকে হয়তো অন্যরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। মানে পরে গেছে, যাওয়ার পরে বলতেছে মানে চোরেদের মতো, মানে মিথ্যা কথা বললে মানে চেহারার ভিতরে বোঝা যায়। যেরকম হুম। এরকম বোঝা যেতেছিল। পরে যা বলতেছে, আপনি যে আমাদের ফোন নাম্বার দিয়ে আসছেন, আমরা তো এই যে ওর বাবা মাকে খুঁজে নিয়ে আসছি। দুইটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ মানে এক মহিলা। হ্যাঁ, আচ্ছা, দুইটা মহিলা বলছে দুইটা নিয়ে মহিলা আসছি। একটা ছেলে নাকি দুইটা হ্যাঁ, ছেলে একটা মেয়ে? দুইটা মহিলা একটা ছেলে। আচ্ছা, আর আরেক মহিলা কে? একজন নিচে ছিল, উনি মানে উপরে যায় নাই। এক মহিলা নিচে ছিল, না পুরুষ, আরেকটা পুরুষ ছিল, উনি নিচে দাঁড়ায় রয়েছে। তো একটা তো মা দাবি করছে, আরেকটা কে? হ্যাঁ, আরেকটা পাশে সাথে কে জানি না, পেপার একটা নিয়ে আসছে। আসে পরে এই যে দেখেন আমার মেয়ে হারানি গেছে ওর মতো। আমি তো শ্যামলা, ও, ওই মেয়ে সুন্দর। যে মেয়ে হারানো গেছে সে মেয়ে সুন্দর। পেপারে নিয়ে আসছে, কয় দেখেন আমরা পেপারও ছাপাইছি, এরকম এরকম, ও আমাদের মেয়ে। ওকে, বলতেছে, আমি বলতেছি না, উনি আমাকে জড়ায় ধরছে, অনেক আদর করতেছে, মানে আমার কাছে এরকম লাগতেছে না। পরে উনি রান্না করে নিয়ে গেছে, কয় আমার শরীরে কি কোনো দাগ আছে বলেন তো? কয় হ্যাঁ আছে, পিঠে দাগ আছে। পরে বলতেছে যে চল রান্না করে যে আমি দেখে আসি, ওই রুমে চল। পরে নিয়ে গেছে, নিয়ে পিঠে দেখছে, কয় পিঠে, বলতেছে দাগ আছে। পরে আমি আমার ওই আপুকে ডাক দিছি, আমি কই, আপু আমার পিঠে কি দাগ আছে? কয় না তো, পিঠে কোনো দাগ নেই। ওই মহিলা আমার চুপে চুপে বলতেছে, তুই বলিস যে আমি তোর মা, ঠিক আছে, তোর জন্য আমার জন্য দেখ মায়া লাগছে না, আমি জড়ায় ধরছি, আমি তোর মা, কিন্তু তুই হ্যাঁ বলিস তাহলে আমি তোকে নিয়ে যাব। হুম, তো বলছি, আমি আর কিছু বলিনি। পরে আপুর কাছে চুপে যেয়ে বলছি, আমি আপু উনি আমাকে না এরকম এরকম কথা বলতেছে। পরে আচ্ছা কয় দাঁড়া, কিছু বলিস না, বুঝতে দিস না ওদেরকে। পরে আমার ভাইয়াকে ফোন দিছে, কইছে শোনো তিশা, উনি আমার তিশা ডাকে আমাকে, কয় তিশাকে তো নিতে আসছে, ও দাবি করতেছে ওর মা বাবা, তো তুমি পুলিশ নিয়ে আসো, এইভাবে তো আর দেওয়া যায় না, তুমি পুলিশ, মানে ওদেরকে ভয় দেখানোর জন্য বলতেছে, তো তুমি পুলিশ নিয়ে আসো, আমরা তো কাগজপত্র ইয়ে করে রাখছি, থানাতে জিডি করে রাখছি, তুমি নিয়ে আসো। পরে ওই মহিলারা মানে 1 মিনিটও জানে, বলতেছে কি না না আসলে আমাদের ভুল হয়েছে, ও আমাদের মেয়ে না। এরকম প্রমাণ মানে যার পাইনি। মেয়ে হবে, যে মনে করবে এটা তার মেয়ে, সে পুলিশ কেন, যে কোনো কিছু নিয়ে আসলে সে ওখানে দাঁড়াই থাকবে। হ্যাঁ, জান চলে যাবে কিন্তু মেয়েকে নিয়ে যাবো আজকে, বিষয়টা পরে এরকম। ওনারা চলে গেছে, 1 মিনিটের ভিতরে ওনারা চলে গেছে, আর মানে আসেনি। ওকে, হ্যাঁ তার মানে এটা ফ্রড ছিল। হ্যাঁ। এরপরে আমরা যদি খুঁজে দেখা গেল ওই ওই ফ্যামিলি আসছে, তখন কি হবে? না মানে ওদেরকে দেখলে চিনবেন যারা আসছিল? চিনবো চেহারা দেখলে। যারা দেখলে চিনবেন, ওর মাথার মধ্যে নিশ্চয়ই থাকবে, যদি কেউ আসে আপন ঠিকানা গেট টুগেদার করা সম্ভব হয়, এরাই চলে আসছে কিনা। পরে যে ওনারা চলে গেছে, পরে আপু আর চেষ্টা করেনি। না ওনাদের অনেক যোগাযোগ আছে, অনেক জায়গায় ইয়ে করছে, কেউ বলে যে বেশিরভাগ সময় বলে চট্টগ্রামে দিই এরকম, মানে এই পটিয়া শসিয়া তো চট্টগ্রামেই আমরা শুনেছি। এখানে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, যে এই ঘটনাটা উনি বললো, এটা চাইলে তুমি নাও নিয়ে আসতে পারতাম, এখানে ক্লুর সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই, বাট এখানে অ্যাওয়ারনেসের একটা অনেক বড় ব্যাপার আছে। আমাদের বেসিক ভিডিওতে যারা আসেন তাদেরকে আমি সবসময় যে কথাটা বলি, আমরা যেহেতু ওপেন সোর্স নিয়ে কাজ করি, লাইক আমাদের এই বিষয়গুলো পাবলিক প্ল্যাটফর্মে আসে, সেখানে কেউ কমেন্টস করেন, সেখানে বলেন আমি চিনি, ফোন নাম্বার দিয়ে দেন, এবং আমরা তাদেরকে স্ট্রিক্টলি বলে দিই, দয়া করে আপনারা নিজেরা যোগাযোগ করবেন না, দয়া করে যোগাযোগ করবেন না, বারবার বলে দিই। এবং তারা যোগাযোগ করেন না। এখন পর্যন্ত আমরা এরকম কেস পাইনি যে নিজে থেকে যোগাযোগ করেছেন। কারণ এই যোগাযোগের কাজটা আমরা অফিসিয়ালি করি, আমরা বিভিন্ন তথ্য বের করি, সমস্ত কিছু বের করার পরে তারপরে আমরা মুখোমুখি করি। আর উনি যে ঘটনাটা এখানে বললেন, এখানে দুটো জিনিস দাঁড়াতে পারে। একটা হচ্ছে যে সত্যি সত্যি ওনাদের পরিবার থেকে কেউ একজন হারিয়ে গেছে, এবং যাদের সন্তান হারিয়ে যায় তারা এরকম যাকেই পায় তাকে নিজের সন্তান মনে করার চেষ্টা করে। একটা অদ্ভুত ডিলেমা, আমি অদ্ভুত একটা বিষয়, যেটা আমি বহু কেস পেয়েছি এরকম। আরেকটা বিষয় যে হয়তো ওনাদের সন্তান না, কিন্তু ইন্টেনশন ভালো ছিল না, কোনো ফ্রড হতে পারেন, যারা আসলে ওকে নিয়ে 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 যাওয়ার জন্য এখানে এসেছিল, নিয়ে গিয়ে কি করতে আমরা জানি না, বাট নিয়ে যাওয়ার জন্য এসেছিল, এরকম হতে পারে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু এতটা সহজ না, নিজে থেকে নিজে যোগাযোগ না করা। এবং বেসিক ভিডিওতে যারা আসেন তারা দয়া করে কন্ট্যাক্ট করবেন না, এই কাজটি আমাদের কাজ এবং আমরা এটা করে আপনাদের সামনাসামনি আনবো। তো এই হচ্ছে বিষয়। এবং অনেক সময় দেখবেন যে আমাদের এখানে আসতে চায় না, আমরা ফ্যামিলি খুঁজে পেয়েছি, বলে যে ঠিক আছে, হ্যাঁ পেয়েছেন তো ভালো কথা, আমাদের এখানে পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মেয়ে এত বছর পর আসছে, ছেলে এত বছর পর আসছে, আমাদের এখানে পাঠাই দেন। এবং আমরা ওইভাবে পাঠাই দেই না। তার প্রধান কারণটা হচ্ছে এটা পাবলিকের জানার অধিকার আছে, যেহেতু পাবলিক এটা শেয়ার করেছে, পাবলিকের জানার একটা অধিকার আছে কার কাছে উনি যাচ্ছেন, তাদের বাড়ি কোথায়, তাদের ঠিকানা কি, তাদের আশেপাশের লোকজন কেউ চেনে কিনা।
এবং ডেফিনেটলি এটা একটা প্রুফ হিসেবে ডকুমেন্টস হিসেবে থাকে। এটা শুধু ভিডিও ডকুমেন্টস না, এটা একটা রিটেন ডকুমেন্ট হিসেবেও আছে। ওনারা যখন এখানে আসেন তখন ওনাদেরকে একটা পেপার সাইন করতে হয় যে আমরা এই ভিডিও করার স্বেচ্ছায় অনুমতি দিচ্ছি, এবং যখন ওনারা গেট টুগেদার করেন বা কোনো ফ্যামিলি পাওয়া যায় তখন দুই পক্ষ এখানে স্টেটমেন্ট দেন, সেটা ভিডিও স্টেটমেন্ট এবং একই সাথে রিটেন ডকুমেন্টস। সো এই বিষয়গুলো আসলে আপনারা চোখে যেটা দেখেন খুব সহজ সরল মনে হয়, আসলে বিহাইন্ড দ্য সিন কিন্তু অতটা সহজ সরল না, এটা একটু কমপ্লেক্স। হ্যাঁ, এবং এগুলো আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার ফসল আর কি। তো এই হচ্ছে বিষয়। আপনার বর্তমানে বিয়ে শাদী হয়েছে মাশাআল্লাহ, জি আপনার হাজবেন্ড আজকে সাথে এসছে। জি। কত বছর হলো বিয়ে হয়েছে? 11 বছর চলতেছে। শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো সমস্যা হয়? না, এখন হয় না। প্রথম প্রথম মানে সমস্যা হয়েছে হুম যে হুম কেন বিয়ে হয়েছে এরকম, বাবা নাই মা নাই, হুম। কোথায় মানে কি পরিচয় কি মানে এখন তো সাপোর্ট দিচ্ছেন। এখন সবাই ইনশাল্লাহ সবাই ভালো, সবাই অনেক আদর করে। ওকে মাশাআল্লাহ। তো আপনার আমার জামাই কি আপনাকে জেনে শুনেই, মানে আপনার হাজবেন্ড হ্যাঁ, জেনে শুনে বিয়ে করেছিল? আমার হাজবেন্ড বলছে যে আমি পারলে আরো ভালো জায়গায় বিয়ে করতে পারতাম, হুম। মানে আমাদের ফ্যামিলি হিসেবে আমি আরো ভালো জায়গায় বিয়ে করতে পারতাম। আমি ওকে বিয়ে করছি এই জন্য যে ওর মা বাবা নাই। অসাধারণ, এই লোকটাকে একটু দেখানো দরকার। ওর মা বাবা নাই, আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। ও পড়ালেখা করছে বা ওর বাবা মা আছে, আমার এটা লাগবে ওইটা লাগবে, আমার কোনো কিছু লাগবে না, আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। বাচ্চা কাচ্চা আছে? 2 মেয়ে আছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু ওয়েট করেন ভাই, আপনার নামটা একটু বলেন প্রথমে। আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন। ইমাম হোসেন, আপনার স্ত্রী? জি। তো ও সবকিছু জেনে শুনে আপনি ওকে বিয়ে করছিলেন। আচ্ছা, তো ইমাম ভাই মানে কতটুকু আগ্রহ ওনার দেখতে পান ফ্যামিলিতে ফেরার, নাকি আপনি জোর করে ধরে নিয়ে আসছেন যে সুযোগ যেহেতু আছে? ওর অনেক আগ্রহ আর আমার অনেক আগ্রহ। আমি আপনার এই ভিডিওগুলো অনেক আগ থেকে দেখেন, দেখি, অনেক বছর হয়েছে। তো আমি আসবো বলে আসলে সময় পাইতেছি না বা ওরকম কাউকে পাইতেছি না। এখানে একটা কথা বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনারা গতকাল এসেছিলেন, গতকাল আমি ভিডিওটা রেকর্ডও করেছি, এবং এই ভিডিওটা রেকর্ড করার পর আমি যখন এটা ফাইলটা বের করতে যাচ্ছি তখন গিয়ে দেখি যে ফাইল দুটো নাই। এরপরে আমি ওনাদের তাৎক্ষণিক ফোন দিয়ে বলি যে ভাই এরকম এরকম হয়ে গেছে, এখন আপনারা কি করবেন? ওনারা রাতে ঢাকাতে স্টে করে ওনারা আবার সেকেন্ড টাইম এখানে আসছেন। তো আমি সরি বলে নেই, কারণ আমার এখানে কিছু করার ছিল না, একটা টেকনিক্যাল ফল্ট। কারণ আমাদের আসতে হবে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এই যে শশিয়া পটিয়া তো মোটামুটি জানাই ছিল, তো আপনার জায়গা থেকে কি কোনো চেষ্টা করেছিলেন আপনি কাউকে জিজ্ঞেস করা বা জানা? হ্যাঁ, অনেক চেষ্টা করছি। আচ্ছা, তো ওরকম ভাবে যেতে পারিনি, বা ও বলতেছে আমার কারোর দরকার নেই, তুমি থাকলে হবে। আলহামদুলিল্লাহ। এখন এখানে একটা কথা আছে ইমাম ভাই, সেটা হলো যে অনেক সময় ফ্যামিলি স্ট্যাটাস অনেক বড় একটা ইস্যু হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে মানে আমি আমার কাজের জায়গা থেকে যেটা অভিজ্ঞতা ফেস করেছি যে মেয়ে এসে বলতে চাচ্ছে না, বা ভিডিওতে যে কথা বলেছে ভিডিও শেষ হওয়ার পরে গিয়ে আমাকে বলতেছে ভাই আপনাকে ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমার কিন্তু ইনফরমেশনের মধ্যে এরকম একটা ইনফরমেশন ছিল যেটা বলিনি, আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে প্রবলেম হবে। না, আমার শ্বশুর বাড়ির সবাই চায় যে গরিব হোক বড়লোক হোক আর যেমনই হোক, সেটাই আমারও। মানে তোর মা বাবা খুঁজে পাস, এটাই আমরা খুশি। এটাতে আপনাদের কোনো সমস্যা নাই তো? মানে সবাই আলহামদুলিল্লাহ, বলে। ঠিক আছে, তাহলে আমার আর বিস্তারিত ব্যাখ্যার দরকার নাই। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি যে এই বোনটি তার পরিবারে ফেরাতে চাই, এবং আমরা সবাই মিলে চেষ্টা করব। শানু হচ্ছে ওর বাবা মায়ের দেয়া নাম, জি, যদিও পরবর্তী শানুই আছে না চেঞ্জ হয়েছে? তিশা বলে সবাই। তৃষা। তো এই শানুকে আমরা তার বাবা মায়ের কাছে ফেরাতে চাই এবং পিতৃ পরিচয়ের কাছে ফেরাতে চাই। তো আমরা সবাই মিলে চেষ্টা করব উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করব। শুধু শেয়ার না, আমরা ট্যাগও করব। আর এই পটিয়ার কারা আছেন, ছোট পটিয়া এবং শশিয়া, এই দুটো এলাকাতে যদি আপনারা চষে ফেলেন, সবাই মিলে খোঁজেন, তাহলে এটা খুব সহজেই বের করা সম্ভব। তো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। জি, খালামণি আছে, খালামণির মুখে দাগ আছে একটা। স্কুল টিচার হ্যাঁ, কালকে বলেছিলেন আপনি, আমার জি। মনে আছে। স্কুল টিচার আপনার খালামণি, প্রাইমারি স্কুলের টিচার কি? জি, প্রাইমারি স্কুলের টিচার। বসন্তের দাগ আছে। বসন্তে না জন্মের দাগ কালো। কালো দাগ আছে। জি, তো এই খালামণি যদি আমাদের ফ্যামিলি যদি পাওয়া যায়, তাহলে এই খালামণিকে সাথে করে নিয়ে আসতে হবে ডেফিনেটলি। খালামণিকে দেখলেই তো মোটামুটি সবকিছু। মায়ের আগে খালাকে দেখবেন, তাহলে জন্মের দাগ কোথায়? আমার বাবার দাড়ি ছিল। বাবার দাড়িও ছিল, জি। মাশাআল্লাহ। চলেন দেখা যাক, আমরা জানি না কি অবস্থায় আছে পরিবার, তবে আমরা সবাই মিলে শেয়ার করবো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেন খুব দ্রুত একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।